আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা আমাদের বায়োলজির শেষ ক্লাসে চলে আসছি। আজকের ক্লাসের মধ্যে আমরা যেটা করব, রক্তের যে জটিলতা আছে এইটা শুরু করব এবং বিবর্তনের যে অংশটুকু আমাদের পড়তে হবে সেই অংশটুকু দিয়ে আমরা শেষ করব। তো তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু জানাও, সব ঠিকঠাক আছে কি না, দেন আমরা ক্লাস শুরু করি। ওয়ালাইকুম সালাম, আদাব আদাব। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই যে বায়োলজির আজকে শেষ ক্লাস করতেছো, কেমন লাগতেছে? প্যারা শেষ। ওকে, জি স্যার, ক্লিয়ার আছে। তাহলে আসো আমরা এবার সরাসরি টপিকে চলে আসি, আমরা ওয়েট না করি। সবার আগে আমরা দেখি আমরা এখন পড়বোটা কি। তোমরা কি গতকালকের ক্লাসটা ভালো করে পড়াশোনা করছো বাসায়? পড়াশোনা যদি না করো তাইলে কিন্তু ধরা খেয়ে যাবা। হ্যাঁ, পড়াশোনা না করলে কিন্তু ধরা খেয়ে যাবা। এই যে এখানে একটা টপিক আছে, তোমরা কি দেখছো? এই যে এই চারটার মধ্যে এই যে এখানে একটা কথা লেখা আছে, সমপ্রকটতা। তোমরা কি খেয়াল করছো? সমপ্রকটতা মানে দুটাই সমান হিসাবে কাজ করবে। এল এ থাকলে যেমন এ গ্রুপ হয়, তাহলে এল বি থাকলে বি গ্রুপও হবে। তাহলে রক্তের গ্রুপটা এখন এ বি হলো না? তাহলে এটাও কাজ করলো, বিটাও কাজ করলো, দুইটাই সমানভাবে প্রকট হিসাবে দেখা দিল, এই জন্য আমাদের রক্তের গ্রুপ হয়ে গেল এ বি। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন করে, বলতো কোন রক্তের গ্রুপটি সমপ্রকটতার উদাহরণ? বলতো, যেখানে দুইটা জিন থাকবে দুটোই প্রকট, উত্তর কি হবে? এ বি হবে না? সমপ্রকটতা মেন্ডেলের কত নম্বর সূত্রের ব্যতিক্রম বলতো? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর সূত্রের ব্যতিক্রম। তাহলে পরীক্ষা এইভাবে প্রশ্ন দিতে পারে, কোন রক্তের গ্রুপটি মেন্ডেলের 1 নম্বর সূত্রের ব্যতিক্রম? এ বি, তাই না? যদি এইভাবে জিজ্ঞেস করে কোডমিনেন্সের উদাহরণ কোনটি, ইংলিশে যদি বলে কোনটি? এ বি, তাই না? ওকে। আবার আরেকবার যদি প্রশ্ন করে কোন রক্তের গ্রুপটি কখনো মানে বিশুদ্ধ হয় না, যেমন দেখো বিশুদ্ধ কিন্তু এই যে এ এবং বি কিন্তু বিশুদ্ধ হইতে পারে, দেখছো, দুটোই এ দুটোই বি হতে পারে। আবার এরা সংকর হতে পারে, একটা এ একটা বি থাকতে পারে। কিন্তু খেয়াল করে দেখো, কখনোই এ বি বিশুদ্ধ হয় না, সব সময় এ বি সংকর হয়। খেয়াল করছো? এই জিনিসটা খেয়াল করেছো তোমরা? তো এই ছোটোখাটো জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। তো যত বেশি সময় দিবা পড়াশোনায়, তত বেশি তোমার প্রবলেমগুলো সলভ হবে। তো আরেকটা আমি জিনিস দেখাই, এই যে এখানে একটা লাইন আছে, মেন্ডেলীয় প্রকট, মেন্ডেল প্রচ্ছন্ন। হ্যাঁ, সেটা হলো দেখো আরএইচ ফ্যাক্টরের জন্য 6টি কি দায়ী, 6টা এন্টিজেন দায়ী। হ্যাঁ, 6টা এন্টিজেনের কারণে আরএইচটা হয়। তো তোমাদের একটু বলে রাখি, সেটা হলো যে সি ডি ই, সি ডি ই, এই 6টা অ্যান্টিজেনের জন্য অ্যাকচুয়ালি আরএইচ হয়। তো সবসময় মনে রাখবা এটা কম্বিনেশনে, এই যে 6টা দেখতে পাচ্ছ না, এখানে 3টা এবং এখানে 3টা। তো আরএইচ হইতে গেলে মিনিমাম 3 ধরনের থাকতে হবে, যেমন সি থাকতে হবে, ডি থাকতে হবে, ই থাকতে হবে, তাহলে ধরা যাক আরএইচ। কিংবা ছোট হাতে সি, বড় হাতের ডি, বড় হাতের ই, এরকম। কিংবা সি ডি ছোট হাতের ই বা বড় হাতের ই, এরকম। কিংবা সি ডি ই, এরকম হবে। কখনো কি এরকম হতে পারে নাকি? দেখো তো, সি সি ডি, তাহলে বলো তো একটা মিস গেল না? তাহলে এটা কখনো হতে পারে না। তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, কোনটি আরএইচ এর সঠিক অ্যান্টিজেন নয়? কোনটি আরএইচ এর সঠিক অ্যান্টিজেন নয়? তোমরা শুধু দেখবা সি ডি ই 3টা বর্ণই আছে কিনা। যদি দেখো একটা মিসিং আছে, তাহলে আর একটা ডাবল আছে, তাহলে এটা ভুল। তো এটাও পারবা। তো এবার চলে আসি আমরা রক্তদানে রক্ত সঞ্চারণজনিত জটিলতা। জটিলতা ব্যাপারটা খুব সিম্পল। সেটা হলো যে আমরা যে কখনো ব্লাড ট্রান্সফিউজ করি, মানে আরেকজনকে দেই আর কি, ট্রান্সফিউশন, তাহলে কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে, জটিলতা দেখা দিতে পারে, কমপ্লিকেশন। তো এটা হচ্ছে ইংলিশ আর কি, ঠিক আছে? তো প্রথমেই যেটা আসে
ক নম্বরে, সেটা হলো যে একজন মানুষ আরেকজন মানুষকে যদি রক্ত দেয় তাহলে কি সমস্যা হতে পারে, ভুলভাল যদি দেয়। আর একটা হচ্ছে যে বাপ মায়ের রক্তের গ্রুপ যদি একরকম হয়, সন্তানের রক্তের গ্রুপ যদি ভিন্ন রকম হয়, মানে ওই সময় কি প্রবলেম হইতে পারে। তো দুইটা জটিলতা হইতে পারে, আমরা দুটো নিয়েই কথা বলবো। তো এখানে তোমরা যে জিনিসটা কনসেপ্টটা খেয়াল করবো, তাহলে যে কোনো এমসিকিউ আনসার করতে পারবা। কনসেপ্টটা খেয়াল করবো। দেখো দেখো সেটা হলো এই মানুষটা হচ্ছে গ্রহীতা, হ্যাঁ, এর অ্যাক্সিডেন্ট হয়েছে, সে রক্ত নিবে, তাই না? বলো তো, এ রক্ত নিবে না? তাহলে এর এই যে এখানে রক্ত আছে, তাহলে তাকে নেগেটিভ হইতে হবে। বলো তো গ্রহীতা সবসময় কি ঋণী না? তাহলে এইভাবে মনে রাখবা যে গ্রহীতা সবসময় ঋণী, তাহলে গ্রহীতা হচ্ছে নেগেটিভ। তাহলে এবার দাতার ক্ষেত্রে চলে আসি, এটা হচ্ছে দাতা। তাহলে বলো তো দাতা সবসময় কি পজিটিভে থাকে না? তাহলে সহজ এইটা মনে রাখা যে দাতা এবং গ্রহীতা যেন পজিটিভ কে নেগেটিভ কে হবে এটা যেন সহজে বোঝা যায়। গ্রহীতা মানে যে গ্রহণ করে সে সবসময় নেগেটিভ, দাতা সে সবসময় পজিটিভ। তাহলে দেখো এরও রক্ত আছে এরকম, তাহলে এরও রক্ত আছে ওরও রক্ত আছে, কিন্তু একটু খেয়াল করো তো এর রক্ত কি পজিটিভ না? তাহলে আরএইচ আছে না এর সাথে? বলো তো আরএইচ আছে না? আরএইচ আছে কি না? আছে। তাহলে দাতার রক্তে অতিরিক্ত একটা জিনিস আছে। ধরা যাক এর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তাহলে এর রক্তের গ্রুপটা কি বলতো? এ নেগেটিভ না? ঠিক কি না? তাহলে এ পজিটিভ মানে কি? এই যে লালটা ধরা যাক এ, আর এই যে যেখানে তোমরা নীল কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরএইচ। তো তোমরা এবার বলো তো আমাকে, এই রক্তটা যদি আমি এর শরীরে দেই তাহলে এর শরীরে কি লালের সাথে সাথে এই যে লালও কিছু আসলো, সাথে একটা অতিরিক্ত জিনিস আসলো না? এই যে এই জিনিসটা, এটা কি সে চেনে? বলতো এই জিনিসটা কি সে চিনতো, জানতো? তার শরীরে কি আগে ছিল? তোমরা আমাকে বলো তো, ওটা কি তার শরীরে ছিল? গ্রহীতার শরীরে ছিল না। তাহলে গ্রহীতার শরীর যখন দেখবে ভিন্ন একটা জিনিস আমার শরীরে চলে আসছে, তখন গ্রহীতার শরীর কি এটার বিরুদ্ধে কাজ করবে না? আরে আমার শরীরে তো এটা ছিল না, আসলো কোত্থেকে? তাহলে আরএইচ যদি কারোর শরীরে যায়, যার শরীরে কিন্তু আরএইচ ছিল না, এই যে নেগেটিভ আসছে, সাথে সাথে শরীরটাকে রিজেক্ট করা শুরু করবে, রিভল্ট করা শুরু করবে, এটার বিরুদ্ধে বিপ্লব করা শুরু করবে। তাহলে দেখো বিপ্লব করলে যে জিনিসটা হয় সেটা হলো, ভালো করে খেয়াল করো, এই যে এগুলা সে তৈরি করবে, দেখছো? এই যে এগুলা সে তৈরি করবে। তাহলে বলো তো এগুলো যদি তৈরি হয়, এই যে এখন যে পিঙ্ক কালার দিলাম, এগুলো তৈরি হয়ে কোনগুলোকে আঘাত করবে? বিপ্লব যে হইলো, বিপ্লবে একটা জিনিস তৈরি করলো, দিস ইজ কল্ড অ্যান্টিবডি। তোমরা এবার বলো তো কাকে আঘাত করবে? এই যে এর যে রক্তগুলো আসলে এগুলোকে আঘাত করবে না? দাতার রক্তকে আঘাত করবে না? কার রক্তকে আঘাত করবে বলো? গ্রহীতার শরীরে যে দাতার রক্তগুলো আছে সেগুলোকে আঘাত করবে না? ঠিক তো? তোমরা অনেকেই বোঝো নাই, তোমরা রেড ব্লু এটা নিয়ে ক্যাসাল পাকায় ফেলছো। তারপর আমি জিনিসটা কাজ করি, আমি হচ্ছে আরেকবার আর্ট করি, তাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভয় পাইও না, হ্যাঁ, আমি আছি। আবার চলে আসো, হ্যাঁ, কনসেপ্টে চলে আসো। এই হচ্ছে দাতা, তাহলে কি মুহিম? গ্রহীতা। এর রক্তের গ্রুপ কি মাইনাস না? এর রক্তের গ্রুপ কি পজিটিভ না? তাহলে এবার দেখো তো আমরা কাজ করি, সেটা হলো এর লাল রক্তকণিকা, লাল রক্তকণিকা, লাল রক্তকণিকা। তো গ্রহীতা মানে সে অ্যাক্সিডেন্ট করছে, তার এখন রক্তের দরকার, তাহলে এই লোকের রক্ত নিবে না সে? এই লোকে অনেক রক্ত আছে, এর রক্তগুলো নিবে না মুহিব? কিন্তু এর রক্তগুলো কি পজিটিভ না? দেখো তো পজিটিভ কিনা। তার মানে এখানে আরএইচ বলে একটা জিনিস আছে কিনা? তো এখন এর রক্ত যদি তুমি এরে দাও, এখন দেখো কি হইতেছে, ওই লাল রক্তই দিলাম আমরা, কিন্তু এই রক্তগুলার একটা আলাদা পরিচয় আছে যে এগুলো পজিটিভ রক্ত। তো এগুলো কি নিউ না এই শরীরে? এগুলো কি নিউ না? এবং এগুলো কি বিপজ্জনক না? এগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা গ্রহীতার শরীরে আগে থেকে ছিল না। তাহলে এবার গ্রহীতা কি ক্রিয়েট করে বলো তো? এই যে এখানে একটা
কিছু অ্যান্টিবডি ক্রিয়েট করবে। দিস ইজ কল অ্যান্টিবডি, দিস ইজ কল অ্যান্টিবডি, অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিবডি। বলো তো এগুলো কি এখন তৈরি হলো? আমরা তো জানি যে আরএইচ এগুলো অ্যান্টিজেন, রক্তের গ্রুপ সবসময় অ্যান্টিজেনের মাধ্যমে হয়। তাহলে এগুলো কি তৈরি হলো বলো? অ্যান্টিবডি। মনে রাখবা জেন আগে, বডি পরে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বলো তো এই অ্যান্টিবডিগুলো কি আরএইচ এর অ্যান্টিবডি না? আরএইচ এর এগেইনস্টে কাজ করবে না? এই জিনিসগুলোর এগেইনস্টে কাজ করবে না? তাহলে এবার বলো তো এরা আক্রমণ কাকে করবে? একে আক্রমণ করবে না? একে আক্রমণ করবে না? একে আক্রমণ করবে না? যদি আক্রমণ করে, এবার তোমরা বলো আমাকে, যদি আক্রমণ করে তাহলে কি এগুলো কি ড্যামেজ হয়ে যাবে না? ড্যামেজ হয়ে যাবে না? ড্যামেজ হয়ে যাবে না? যাবে কি না? তাহলে এবার তোমরা আমাকে জিনিসটা বলবা, সাফার করতেছে কে? একটু ভালো করে দেখো, কষ্ট পাইতেছে কে? দাতা না গ্রহীতা? বলো, কষ্ট পাইতেছে কে, দাতা নাকি গ্রহীতা? এই যে বলতেছে ডোনার। আচ্ছা, দাতা কেমনে কষ্ট পাইলো? দাতা তো রক্ত দিয়ে বাসায় চলে গেছে, রক্ত দিছে, জুস টুস খেয়ে বাসায় চলে গেছে। কষ্ট কে পাবে? গ্রহীতা কষ্ট পাবে। কারণ আমার শরীরে রক্ত আসছে, হোক না মানুষের রক্ত, আমি সেগুলোকে ধ্বংস করতেছি, কিন্তু কষ্ট করতেছে, যুদ্ধ চলতেছে কার বাড়িতে? আমার বাড়িতে। তাহলে কষ্ট পাবে কিন্তু গ্রহীতা, সাফার করবে কিন্তু গ্রহীতা। কিন্তু কার রক্ত ধ্বংস হইল? কোন রক্তগুলো ধ্বংস হইল? দাতার রক্ত ধ্বংস হইল। ধ্বংস হবে দাতার রক্ত, ধ্বংস হবে পজিটিভ রক্ত, বাট সাফার করবে কিন্তু গ্রহীতা, সাফার করবে গ্রহীতা। প্রিয় বন্ধুরা, বুঝছো এটা? তোমরা কি বুঝছো? তাহলে বলো তো এই ধরনের যেন ভুলভাল রক্ত আমরা কাউকে না দিই, এইটার জন্য আমরা কি টেস্ট করব? তোমরা বলো তো কি টেস্ট করব? এই জায়গাটা সহজ কিন্তু কমপ্লেক্স, এই জন্য আমি আস্তে আস্তে বলাই দিয়েছি। বলো, এইরকম যেন আমরা ভুলভাল কাউকে রক্ত না দিই, আমরা কি টেস্ট করবো? ব্লাড টেস্ট করবো বলছো তুমি। ব্লাড টেস্ট বলতে তো অনেক টেস্ট বোঝানো হয়, কোন টেস্টটা? ব্লাড গ্রুপ করব আর ক্রস ম্যাচ করব, তাই না? ব্লাড গ্রুপিং আগে চেক করব আর ক্রস ম্যাচ করব, দুইটা টেস্ট করব না? তাহলে আমরা একটু লিখি টেস্ট যেগুলো আমরা করব। টেস্ট কি কি হবে? ব্লাড গ্রুপ, দিস কল গ্রুপিং, আর হচ্ছে ক্রস ম্যাচিং। তুমি কি জানো হোয়াট ইজ ক্রস ম্যাচিং? ক্রস ম্যাচিং জিনিসটা একটু বড় হলে শিখবা। সেটা হয় কি জানো? আমার রক্তটা নিয়ে, যার রক্ত লাগবে তার রক্তটা নিয়ে বাইরে টেস্ট করা হয়, একসাথে মিক্স করে দেওয়া হয়, ক্রস করে দেওয়া হয়। তারপর মাইক্রোস্কোপের নিচে দেখা হয় যে রিয়াকশন হয়েছে কিনা। যদি দেখে না রিয়াকশন হয় নাই, তখন রক্ত দেয়। সো দিস ইজ কল্ড ক্রস ম্যাচিং, ঠিক না? দিস ইজ কল্ড ক্রস ম্যাচিং। তাহলে আমরা দুইটা টেস্ট করব, ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু স্টিল একটা কথা আছে, স্টিল একটা কথা আছে। সেটা হলো, দেখো প্রথমবার তোমরা একটু দেখো, সবাই ভালো করে দেখো এই জায়গাটা, তোমরা পুরোটাই কিন্তু বুঝছো, এখন এই জায়গাটা শুধু বোঝা বাকি আছে। তোমরা আমাকে বলো তো, কাকে দেখে কে তৈরি হয়েছে এখানে? এইটাকে দেখে এটা তৈরি হয়েছে না? এইটাকে দেখে তৈরি হয়েছে না মুহিম? এইটাকে দেখার পরে তো সে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে তাকে আক্রমণ করছে, তাই না? বলো তো এই জিনিসটা বুঝছো? এই জিনিসটা বুঝছো যে এই যে এই জিনিসটা তার শরীরের মধ্যে আসছে, এইটাকে দেখেই কিন্তু এরা তৈরি হয়েছিল, হয়ে আবার ওরা ওকে আক্রমণ করছে, ঠিক না? আমার বাড়িতে শত্রু আসছে, তাকে দেখে আমি মানে লোক নিয়ে আসলাম, তারা আবার ওই শত্রুকেই আক্রমণ করলো। তাহলে শত্রুকে দেখে প্রতিরোধ গড়াইছি, প্রতিরোধ আবার শত্রুকে আক্রমণ করছে, তাই না? বলো এই জায়গাটা বুঝছো কিনা? কিন্তু এখানে কথা আছে, কিন্তু এখানে কথা আছে, একটা গল্প শোনো। আমার বাসায় যদি ডাকাত পড়ে, ডাকাতকে দেখে যদি আমি 10 জন লোক আনতে চাই ডাকাতের প্রতিরোধ করাইতে, মাঝে মাঝে এমন হয় না যে ডাকাত আসছে, এসে ডাকাত চলে গেছে, কিন্তু লোক এখনো আসেনি? হয় কি না? এই বলো বলো কমেন্টে, হয় কি না? ডাকাতকে দেখে আমি যে প্রতিরোধ গড়াবো, ততক্ষণে লোক আসতে আসতে ডাকাত গেছে চইলা। তো এইটাই হয় কিন্তু এখানে, বুঝছো? এই যে দেখো, এটা আসছে, এটা এসে যখন এটা তৈরি হইলো, এটা এসে যখন এটা তৈরি হলো, এইটা এসে যখন এটা তৈরি হলো, ও তৈরি হওয়ার পর দেখতেছে যে আক্রমণ কারে করবো সে নাই, আক্রমণ কারে করবো সে নাই, আক্রমণ কারে করবো সে নাই, দেখছো?
তাহলে এবার বলো তো প্রতিরোধ গড়াইতে সময় লাগে না? প্রতিরোধ গড়াইতে কি সময় লাগে না? তাহলে অ্যান্টিবডিগুলো তৈরি হতে কি একটা সময় লাগবে না? ও জিজ্ঞেস করতেছো ভাইয়া ওগুলো গেল কই, ওগুলো কোথাও যায় না, ওগুলো মরে গেছে, ওগুলো মরে গেছে। তোমরা তো জানো আরবিসি 120 দিন বাঁচে। তো আমার শরীর থেকে যদি আমি কারোর শরীরে রক্ত দেই, আমার রক্তটা কি তার শরীরে খুব বেশি দিন থাকবে? খুব বেশি দিন থাকবে না, কারণ অলরেডি আমার শরীরে রক্তর বয়স 100 দিন হয়ে গেছে। আরেকজন শরীরে দিছে, ওর শরীরে গিয়ে 10 দিনের মধ্যে সে মারা যাবে, 20 দিনের মধ্যে সে মারা যাবে। তোমরা এটা বুঝছো কি না? তাহলে কি বলো, প্রতিরোধ গলানোর আগেই ডাকাত চলিয়ে গেল। ক্লিয়ার? কিন্তু এই ভদ্রলোক যারা আছে না, এই যে যারা তৈরি হলো প্রতিরোধ, এরা কিন্তু ওই বাড়িতে থেকে গেল যে ভবিষ্যতে ডাকাত আসলে আমরা তাকে খবর করে দিব। আবার গল্পটা শোনো। ডাকাত আসছিল, অ্যান্টিবডি নামক প্রতিরোধ তৈরি হয়েছে, ডাকাত চলে গেছে, এরা আর আক্রমণ করতে পারে নাই। তারপর কি এই প্রতিরোধ যেগুলো অ্যান্টিবডিগুলো এরা কি থেকে যাবে না, যে ভবিষ্যতে যদি আবার সেম ডাকাত আসে খবর করে দেবো, তাই না? তোমরা কি এটা বুঝছো? তোমরা এটা বুঝছো? এবার বলো তো, আমি যদি সেকেন্ড টাইম আবার আরেকদিন ভুল করে সেম কামটা করি, তাহলে এটা ছিল ফার্স্ট টাইমে রক্ত দিছিলাম, প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়ে আছে। এবার যদি আমি সেম ভুলটা আরেকবার করি, বলো তো, সেম ভুলটা যদি আমি আরেকবার করি, এই যে দেখো এরা দ্বিতীয়, এরা সেকেন্ড না, এরা 2 নাম্বার, এরা আবার আসছে, এরা আবার আসছে। বন্ধুরা এবার তোমরাই বলো, এবার কি আর অপেক্ষা করার টাইম আছে? প্রতিরোধ গড়ানোর জন্য কি সময় লাগবে? প্রতিরোধ ব্যবস্থা প্রথমবারই তৈরি হয়ে আছে, এবার কি হবে? এবার কি হবে? সাথে সাথেই ধরে ফেলবে, সাথে সাথেই ধরে ফেলবে, রাইট? সাথে সাথে রিয়াকশন হবে। তাহলে বলো তো, প্রথমবার কি আসলে রিয়াকশন হয়েছিল? প্রথমবার কি আসলে রিয়াকশন হয়েছিল? ডাকাত আসছিল, চইলা গেছে, কিন্তু আমরা প্রতিরোধ গড়াইতে গড়াইতে দেখি চলে গেছে। তাহলে রিয়াকশনটা হয় সেকেন্ড টাইম। বুঝতে পেরেছো? তাহলে এবার আমি যদি একটা প্রশ্ন করি, ফিডব্যাক যদি এবার আমি নেই, তাহলে বলো তো, এই যে প্রতিরোধ বা অ্যান্টিবডি কখন তৈরি হয়, প্রথমবার না দ্বিতীয়বার? এটা একটা প্রশ্ন। অ্যান্টিবডি কখন তৈরি হয়, প্রথমবার বা দ্বিতীয়বার? এবার অ্যান্টিবডি দাতার রক্তকে ধ্বংস করে, দাতার রক্তকে ধ্বংস করে কোনবার? বলো, প্রথম নাকি দ্বিতীয়বার? মুহিব, প্রথমবার নাকি দ্বিতীয়বার? এবার তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, তাহলে প্রথমবার কি রিয়াকশন হয়েছিল? হয়নি। তো তোমরা এবার বলো তো, দাতার রক্ত কি ছিল? বলো এমসিকিউ এর জন্য, দাতার রক্ত কি ছিল, পজিটিভ নাকি নেগেটিভ? গ্রহীতার রক্ত কি ছিল, নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ? আর বলো, এবার বুঝছো? তোমাদের কি আর এটা নিয়ে কোনো কনফিউশন হবে? আচ্ছা, তোমরা যদি একটু উল্টা করে দেখো, তোমরা যদি একটু উল্টা করে দেখো, দেখো পারো কি না। তোমাদের এবার আমি দেই যে ভাইয়া একটু উল্টা হলে কি হতো, এটা মনের মধ্যে প্রশ্ন আসছে কিনা? ওদের মনের মধ্যে প্রশ্ন আসে নাই। একটু উল্টা হলে কি হতো? ধরা যাক এটা হচ্ছে গ্রহীতা, এটা হচ্ছে দাতা, দাতা হচ্ছে নেগেটিভ, গ্রহীতা হচ্ছে পজিটিভ। ঠিক আছে মুহিব? তাহলে বলো, এরকম না রক্ত, তাহলে এর রক্ত কি হবে? তোমরা একটু চিন্তা করো তো, এর রক্ত এবার এরকম না? তাহলে এবার বলো তো, ডাকাতের বাড়িতে যদি তুমি যাও, তোমার কোনো প্রবলেম আছে? ডাকাতের কোনো অসুবিধা আছে? তাহলে তুমি যদি এখন এখান থেকে রক্ত এঁকে দাও, এই যে রক্ত রক্ত রক্ত, বলো তো এগুলো কি নিরীহ রক্ত না? এগুলা নিরীহ, বানান কি ঠিক আছে? নিরীহ, এগুলো নিরীহ রক্ত না? কোনো প্রবলেম আছে? তাহলে মনে রাখবা, তাহলে পড়া কিন্তু এইটা না, পড়া কোনটা ছিল? এর আগের স্লাইডে আমি যেটা দেখেছিলাম ওইটা। গ্রহীতা হবে নেগেটিভ, দাতা হবে পজিটিভ। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে, রক্ত ট্রান্সফিউশন করলে কোন ধরনের সমস্যা হতে পারে,
তখন তোমরা আমি আগে যে কথাগুলো বলেছি বই থেকে ওই কথাগুলো লিখে দিবা, ঠিক আছে? আর এমসিকিউ আসলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এইটা খাটাবা, হ্যাঁ, আল্লাহ পাক তোমাকে এই জিনিসটা দিছে, এইটা না নিয়ে পরীক্ষার হলে যাবে না। পরীক্ষার হলে গেছো, গিয়ে দেখতেছো ব্রেনটা বাসায় রেখে আসছি, কেমন লাগবে? হ্যাঁ, এবার চলে আসি আমরা গর্ভ সঞ্চারণজনিত সমস্যা, গর্ভধারণ জটিলতা। ঠিক আছে মুহিব, এক কাজ করি, এটা আবার বড় করে লিখতে হবে, হ্যাঁ, এটা হলো এটা বেবি। আচ্ছা দেখো আমি কিন্তু দুইটা জিনিস দিছি, বলো তো এটা মা কে বেবি কে? মুহিব, মাদার কে বেবি কে? এইটা কি মাদার না? আর এটা কি বেবি না? আর এই যে এখানে এটা কি ফাদার? ঠিক আছে মুহিব, তো এবারও আমরা জটিলতায় চলে যাই। বাবা হচ্ছে পজিটিভ রক্তের গ্রুপ, মা হচ্ছে, বলো মা কি গ্রহিতা না? সন্তান কি মা ধারণ করে না, নিজে নেয় না সন্তান? তাহলে গ্রহণ কে করতেছে? মা করতেছে না? তাহলে এখানে মা কি নেগেটিভ না? তাহলে এবার ওই চিন্তাটা করো যে গ্রহিতার জায়গায় মায়ের কথাটা চিন্তা করো, ঠিক আছে? এবার চিন্তা করো বেবি হচ্ছে পজিটিভ, তাহলে বেবি হচ্ছে দাতা। বেবি কি মুহিম? বেবি দাতা। বাবা হচ্ছে দাতা পজিটিভ, তাহলে বেবি হচ্ছে বাবার মতো, তাহলে বাবা ইকুয়াল বেবি, ঠিক আছে? তাহলে মা হচ্ছে গ্রহিতা, তাহলে আমি বাবার কথা ভুলে যাও, বাবার কথা আমরা ভুলে যাই। এখন আমাদের ক্যাসালটা এখন এই জায়গায়, বাবা তো শুক্রাণু দিয়ে পালাইছে, বাবা তো মায়ের পেটে সন্তান দিয়ে পালাইছে, তাহলে এখন সমস্যা কার হইতে পারে? একসাথে যে দুইজন আছে তাদের যে কোনো একজনের হবে, আইদার মার সমস্যা হবে নাহলে সন্তানের সমস্যা হবে, ঠিক কিনা বলো তো? বলো তো, ফাদার তো বেবির থেকেও ছোট রাখলেন, কি করবা বলো, কি করবা? মা 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 দেন বাবা, তাই না? তাহলে মা অনেক বড়, বাবা। এই বন্ধুরা এখানে চলে আসো, এবার চলে আসি মুহিম আমরা কমপ্লেক্স টপিকে, ঠিক আছে মুহিম? তাহলে মায়ের রক্ত কি ছিল মুহিম? এইরকম এইরকম এইরকম, রাইট? বেবির রক্ত তাহলে কেমন হবে বলো তো? এরকম এরকম এন্ড এইরকম, সাথে কি হবে? বেবি পজিটিভ না? তাহলে আরএইচ আছে না আরবিসিতে? আছে কি না? আছে কি না? তাহলে এবার চিন্তা করো, সেটা হলো বেবির রক্তগুলো মায়ের সাথে কানেক্টেড, যদিও কিন্তু শোনো টেকনিক্যালি কিন্তু কানেক্টেড না, টেকনিক্যালি কানেক্টেড না, এই জিনিসটা মনে রাখবো, বাট আমরা ধরে নিলাম কানেক্টেড। তাহলে তো বেবির রক্তগুলো এদিকে চলে আসছে, বেবির রক্ত কোথায় গেছে? মায়ের শরীরে চলে গেছে। তাহলে বলো তো এগুলো কি বেবির রক্ত না? তাহলে কেমন হবে বলো তো? আমরা কিন্তু গ্রহিতার শরীরে নিয়ে যাচ্ছি, রাইট? খেয়াল করে দেখো তখনও কিন্তু গ্রহিতার শরীরে, যে রিসিপিয়েন্ট যে রিসিভ করবে তার শরীরে রক্ত দিছিলাম, এবার আমরা তাই করলাম না? সন্তানের রক্ত এবার মায়ের শরীরে দিলাম, কারণ মা কি নেগেটিভ, মা গ্রহিতা। বন্ধুরা এবার তোমরা আমাকে বলো কি ঘটনা ঘটবে? সেম ঘটনা ঘটবে না? বলো তো সেম ঘটনা ঘটবে না? এইটাকে দেখে এই যে তৈরি হয়েছে, দেখছো? হোয়াট ইজ দিস, অ্যান্টিজেন না অ্যান্টিবডি মুহিম? অ্যান্টিজেন না অ্যান্টিবডি? এটাকে দেখে এটা হইলো, এটাকে দেখে এটা হইলো, কারণ মায়ের শরীরে তো এই জিনিস ছিল না। বলো বন্ধুরা বুঝছো কিনা এই পর্যন্ত? আস্তে আস্তে যায়, আস্তে আস্তে, নইলে কমপ্লেক্স হয়ে যাবে। সহজ জিনিস 2 বছর পড়ছো বোঝো নাই, কিন্তু আজকে যেন বুঝে ফেলো, একবারে বুঝে ফেলো, মজা পেয়ে যাও, বুঝছো না? তাহলে এগুলো হচ্ছে বেবির রক্ত, এগুলো মায়ের রক্ত। তাহলে বেবির রক্তটা দেখে আবার সেম, যে বাড়িতে ডাকাত আসছে, এবার কি হয়েছে বলো তো? অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু সেম প্রবলেম আগের মতো না বলো তো? আগের মতো সমস্যা কি না? আগের মতো সমস্যা। তাহলে এগুলো কি হবে এবার?
মুহিম, এগুলো কি মুহিম? আছে? নাই, ওগুলো মারা গেছে। ওকে, কিংবা আমরা আরেকটা জিনিস চিন্তা করি, বলো তো এটার নাম কি বেবি ছিল না? বেবিটা হচ্ছে ভূমিষ্ঠ হয়েছে, বেবিটা ভূমিষ্ঠ হয়েছে। তাহলে এবার তোমরা আমাকে বলো, মায়ের শরীরে গেল, মায়ের শরীরে এই জিনিসটা তৈরি হলো, বেবি হয়ে গেল ভূমিষ্ঠ। তোমরা এবার বলো তো বেবি আর আছে? বেবি আর আছে? তোমরা বলো, বেবি আর আছে? বেবির তো বয়স হয়ে গেছে, তাই না? প্রতিরক্ষা গড়াইতে গড়াইতে বেবি হচ্ছে পৃথিবীতে চলে আসছে। বেবি কোথায় বলো? বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দিস ইজ বেবি। বলো তো এটা কি ফার্স্ট বেবি না? প্রথম বাচ্চা না এটা? ফার্স্ট বেবি। দেখছো, বেবি পেটে গেছে, গিয়ে মায়ের রক্তে আকাম করে দিয়ে চলে আসছে, মায়ের রক্তের মধ্যে কি প্রতিরোধ তৈরি করে চলে আসছে, তাই না? তো যখন এখানে প্রতিরোধ তৈরি হচ্ছিল, বেবি ততদিনে ডেলিভার হয়ে গেছে। যখন এখানে প্রতিরোধ তৈরি হচ্ছিল, বেবির রক্তগুলো তখন গায়েব। তোমরা এত দূর বুঝছো কিনা বলো? প্রথম বেবি আসলো, বেবির রক্তগুলো মায়ের রক্তে চলে আসলো, মায়ের রক্তে প্রতিরোধ হইলো, কিন্তু বেবি ডেলিভার হয়ে গেছে, বেবি আর নাই। হে কি করছে? হে জানে না, হে কি করছে হে জানে না, সে শুধু পৃথিবীতে চলে আসছে। আচ্ছা, এবার তোমরা আবার নতুন করে চিন্তা করো, সেটা হলো এবার সেকেন্ড বেবি চলে আসছে। কোন বেবি মুহিম? সেকেন্ড বেবি এবার চলে আসছে। বন্ধুরা বলো তো, বেবি এবারও আমরা কি ধরবো? পজিটিভ ধরবো না, কারণ বেবি তো দাতা এখানে। এবারও পজিটিভ ধরো, তাই না মুহিম? বলতো এটা কি বেবির রক্ত না? এটা, এইটা, এইটা, এবং বেবির রক্তে কি থাকবে? সেম, এইটা, 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 রাইট? ঠিক কি না? বলো তো এবার কি ঘটনা ঘটবে? বলো তো এবার কি ঘটনা ঘটবে? বেবির রক্তগুলো ওখানে যাবে, মায়ের শরীরে রিয়াকশন হবে, নাকি মায়ের শরীরগুলো বেবির শরীরে আসবে, রিয়াকশন হবে? বলো, বলো। বলো এবার কি ঘটনা ঘটবে বলো? আমি প্রশ্ন করতেছি, ওরা শুধু ফান করতেছে। আমি শুধু বলতে চাইছি যে এবার কে সাফার করবে, দাদা না গ্রহিতা, মা না বেবি? বলো। আগের গল্প থেকে তো আমরা জানি গ্রহিতাই সাফার করতেছে, এখানে বলো কে সাফার করবে? কমেন্ট করো, কমেন্ট করো, ভুল করো, তাহলে সঠিকটা মনে থাকবে। এবার কিন্তু ভিন্ন ধরনের ঘটনা ঘটে, বুঝছো? তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা যদি বেবি হয়, মায়ের শরীর থেকে বেবির শরীরে কিন্তু অ্যান্টিবডি যেতে পারে। তোমরা কি জানো এটা? অ্যান্টিবডি কিন্তু যেতে পারে মায়ের শরীর থেকে বেবির শরীরে, বেবি, বুঝছো? তাহলে দেখো এবার কি হবে। এই যে প্রতিরোধ ব্যবস্থাগুলা এবার করতেছে কি, নিজের বাড়িতে না থেকে এবার সরাসরি বেবির কাছে যাইতেছে। তোমরা আমাকে বলো তো, এই প্রতিরোধ ব্যবস্থাগুলো কি এই যে আরএইচ এর বিরুদ্ধে হয়েছিল না? আরএইচ এর বিরুদ্ধে হয়েছিল না? তাহলে এবার বেবির শরীরে এসে বেবির আরএইচ গুলা কি করবে? আরবিসি গুলাকে কি করবে? আরবিসি কে ধ্বংস করবে। বলো, ধ্বংস করবে কিনা? তাহলে বলো তো, প্রথম বেবি কি সাফার করেছিল? এবার বলো, প্রথম বেবি কি সাফার করেছিল? না। একজন জিজ্ঞেস করছে, ভাইয়া বেবি কি শুধু বাবার ব্লাডই পাবে? আমি তো সেটাতে যাইনি, মায়ের ব্লাডও পাইতে পারে। বুঝো নাই? শুধু যে বাবার পাবে তা না, মায়েরও পাইতে পারে। কিন্তু সমস্যা কখন হবে আমরা শুধু সেটা নিয়ে আলোচনা করছি, বুঝছো? সমস্যা কখন হবে আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি। এখন তো আমার পক্ষে 8 দুগুণ 16 ধরনের, মানে 8 ধরনের ব্লাড নিয়ে আলোচনা করার টাইম নেই, বুঝছো? তো বন্ধুরা এবার তোমরা আমাকে বলো, বেবি, এই যে ফার্স্ট বেবি তো বর্ন হয়েছে, তোমরা এবার বলো তো, এই বেবিটা যদি এখন পৃথিবীতে আসে, এই বেবিটা যদি পৃথিবীতে আসে,
এটা কি সেকেন্ড বেবি না মুহিব? সেকেন্ড বেবির কি আরবিসি ধ্বংস হয়ে গেছে না? সেকেন্ড বেবির কি আরবিসি ধ্বংস হয়ে গেছে না? তাহলে বলো তো এই বাচ্চাটা প্রচন্ড রক্ত স্বল্পতা নিয়ে জন্ম নিবে কিনা? রক্ত স্বল্পতা নিয়ে জন্ম নিবে না? তোমরা আমাকে বলো তো এই বাচ্চাটা জন্ডিস হবে না? শোনো, আরবিসি ভেঙে গেলে হিমোগ্লোবিনগুলো ভেসে থাকে রক্তে, তাহলে এর তো সমস্ত আরবিসি ভেঙে গেছে, তাহলে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন ভাঙবে, হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হবে, হবে কি না? তাহলে এই বাচ্চাটার শরীরে প্রচন্ড পরিমাণ জন্ডিস থাকবে, থাকবে কিনা বলো? তাহলে সাফার করলে হচ্ছে সেকেন্ড বেবি। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা সেকেন্ড বেবিটা যেন সাফার না করে আমরা এই বেবিটাকে, সুই ভাই কই ইনফরমেশন ফোন দিয়েছে, আপনি কথা বলেন, আমি ক্লাসে আছি। বন্ধুরা চলে আসো, সেটা হলো এই সেকেন্ড বেবিটাই সাফার করবে, প্রচন্ড রক্ত স্বল্পতা এবং জন্ডিস নিয়ে পৃথিবীতে জন্ম নেবে, রাইট? তো এখন আমরা একটা কাজ করতে পারি, বলো তো কোন কাজটা করতে পারি? প্রথম বেবি যখন জন্ম হয়েছিল একটু চিন্তা করো, প্রথম বেবি যখন বাইরে চলে আসছিল তখন কি মায়ের পেটে কোনো বাচ্চা ছিল? কিছুদিন পরে সেকেন্ড বেবি আসছে, তাই না? তাহলে প্রথম বেবি যখন জন্ম হয়ে গেল তখন কি এগুলো রেখে আসছিল না, যে এগুলা প্রতিরোধ ব্যবস্থা? ওই সময় যদি আমরা একটা ইনজেকশন দিতাম, যেটার নাম হচ্ছে এনটিডি, 72 ঘন্টার মধ্যে, মানে প্রথম বেবি জন্ম নিছে, জন্ম নেওয়া থেকে কাউন্ট করো 72 ঘন্টার মধ্যে আমাদের এটা দিতে হবে, সাথে সাথে দিলে বেস্ট, কারণ এখন হসপিটালের সাথে সাথে এটা দেয়। তাহলে বলো তো ইনজেকশনটা আমরা কখন দিব? মাকে দিচ্ছি না বেবিকে দিচ্ছি? মাকে দিচ্ছি, কারণ মায়ের রক্তেই তো প্রথম বেবিটা এগুলো রেখে আসছিল, কারণ মায়ের রক্তেই প্রথম বেবিটা এগুলো রেখে আসছিল। তাহলে আমরা যদি প্রথম বাচ্চা জন্মগ্রহণ করছে ভালোভাবে, তখন যদি আমরা ইনজেকশন দিয়ে এগুলো সবগুলোকে ধ্বংস করে দিয়ে দেই, তাহলে বলো তো সেকেন্ড বেবিতে কোনো প্রবলেম আছে? তোমরা বলো, সেকেন্ড বেবিতে কোনো তাহলে প্রবলেম থাকবে? থাকবে না। তো বন্ধুরা আসো, আজকে আমরা শেষ ক্লাস যেহেতু, আজকে আমরা জাস্ট ফান করি, ফান করতে করতে আমাদের পড়া শেষ হবে। এই যে দেখছো কার, এই যে দেখো দাতা, প্রথমে যেটা আমি তোমাদের পড়াইছি আজকে, ওখানে কিন্তু বলছে যে অ্যাকচুয়ালি ধরা খাবে হচ্ছে দাতার রক্তগুলা। প্রথম যেটা পড়াইলাম না আমি মুহিব, আমার শরীরে রক্ত দিছিলাম, সেকেন্ড টাইম আবার দিছিলাম, তাহলে ধরা খাবে কি? দাতার রক্তগুলো সবসময় ধরা খাবে। তো এই যে দেখো জমাট বেঁধে পিণ্ডে পরিণত হয়, ভেঙে যায়। তো ওই কথাগুলো এখানে বলা আছে। বাচ্চা, ওই যে বললাম না প্রচন্ড রক্ত স্বল্পতা, মানে এরিথ্রোসাইট গুলা ব্লাস্ট, মানে ফেটে গেছে, এরিথ্রোসাইট গুলা সব ফেটে গেছে, মানে লোহিত কণিকা সব ভেঙে গেছে। ফিটাস মানে ভ্রূণ, তাহলে ভ্রূণের সমস্ত লোহিত কণিকা ফেটে গেছে, এরপর সে জন্ম নেয়। তো বাচ্চা যে সমস্যাটা নিয়ে জন্ম নেবে, সেকেন্ড বেবি যে সমস্যাটা নিয়ে জন্ম নেবে, তার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ফিটাস মানে হচ্ছে বাচ্চা বা ভ্রূণ, এরিথ্রোব্লাস্টোসিস মানে হচ্ছে লোহিত কণিকাগুলো সব ভেঙে গেছে। বুঝছো? বলতো প্রথমবার দাতার রক্ত ভেঙে গেছে, দ্বিতীয়বারও কিন্তু দাতার রক্তই ভেঙে যায়, মানে বাচ্চার রক্তগুলো ভেঙে যায়। বুঝছো? বলো তোমাদের এই জায়গা ক্লিয়ার কিনা? এই জন্য প্রথম শিশু জন্মের 72 ঘন্টার মধ্যে আমরা একটা, এই দেখো এন্টি রেসাস অ্যান্টিবডি, যেটাকে আমরা এনটিডি ইনজেকশন বলি, এটা আমরা দিই 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এই যে দেখো এনটিডি, তাহলে আর তৃতীয় বাচ্চার কোনো সমস্যা হবে না। ইনজেকশনটা কি একবার নিলেই হবে না? ওটা প্রত্যেকবারই দিতে হবে, যতবার বাচ্চা পয়দা করবা ততবারই ইনজেকশনটা দিতে হবে। এটা তোমার দায়িত্ব না, এই দায়িত্বটা হচ্ছে কার দায়িত্ব মুহিব? ডাক্তারের। তোমাকে এগুলো কিছু চিন্তা করতে হবে না, ডাক্তারের কাছে যাইতে হবে। বাসায় এখন বাচ্চা জন্ম দেওয়া খুব রিস্কি, হসপিটালে বাচ্চা জন্ম দিতে হবে, তাই না মুহিব? এটা দেখো এই জিনিসগুলো একটু পড়বা, যে ব্লাড গ্রুপ যে আমরা কেন করি, এই যে এই সমস্যাগুলো থেকে রক্ষা করার জন্য নিজেদের কিন্তু ব্লাড গ্রুপিং করি। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসি আমরা মুহিব কোথায়, এই অধ্যায়ের সার সংক্ষেপ, এগুলো পড়ে নিবা।
এবার চলে আসি আমরা বিবর্তনে। এই শোনো, বিবর্তন নিয়ে এক্সপ্লেনেশন বা এই ধরনের বিষয় নিয়ে আজকে কথা বলার দরকার নাই, তোমরা সবাই জানো। তোমাদের শুধু আমি একটা জিনিস বলি যে বিবর্তনে গিয়ে দেখো, এটাকে বলা জৈব বিবর্তনবাদ বা দ্য থিওরি অফ অর্গানিক ইভলিউশন। বিবর্তন আসছে হচ্ছে ইভলিউশন কথা থেকে। ইভলিউশন শব্দ হচ্ছে ইভলভিয়ার বা বিকশিত হওয়া। বুঝতে পারছো? এই ফার্স্ট লতে যারা জিন এবং সেকেন্ড লতে যারা জিন কাজ করে, শুধু এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নাই? ভাই প্লিজ রিপ্লাই দিন, কি বলে সে সারা? ভাইয়া ফার্স্ট লয়ে 1 জোড়া জিন আর সেকেন্ড লতে 2 জোড়া জিন কাজ করে, শুধু এইটুকু ছাড়া আর কোনো ডিফারেন্স নাই? আপাতত আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ ঠিক আছে, প্রথম রাতে একটা এলিল, পরেরটাতে ডাবল এলিল। আচ্ছা, তোমরা দেখো যেগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা সেগুলো আমি একটু দাগাই দিলাম। দেখো, বিবর্তনের ইভলিউশন, ইভলিউশন মানে হচ্ছে ইভলভিয়ার, মানে বিকশিত হওয়া। বিকশিত হওয়া মানে হচ্ছে ধীরে ধীরে যে নতুন ধরনের মানে পরিবর্তন পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল বিবর্তন। তো এই যে দেখো, এমপেডোক্লিসকে বলা হয় বিবর্তনের জনক। তারপর আর বিভিন্ন ধরনের আছে, মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন এবং মেগা বিবর্তন কি, এই দিনটা তোমরা পড়ে নেবা, এটা খুব জরুরি। এবং বিবর্তনের ধরন যেটা অভিসারী, অপসারী এবং সমান্তরাল বিবর্তন, ঠিক আছে, এটা তোমরা নিজেরাই পড়ে নেবা। এটা নিয়ে আমি কথা বলবো না, কথা বলবো আমি একটু সামনে গিয়ে। এই যে এইটা নিয়ে আমি একটু কথা বলি, হ্যাঁ এইটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, মানুষের যদি আমি এই হাড়টা কাটি, এই হাড়টা কেটে ফেলি, তাহলে সে যে বাচ্চাগুলো পয়দা করবে তাদেরও কি হাত কাটা অবস্থায় জন্ম নিবে? মুহিম, জন্ম নিবে না। ধরা যাক হচ্ছে এর কাটলাম, এর পরের বংশধরের বাচ্চাদেরও হাত কাটলাম, সবারই হাত কাটলাম, সবাই কি হাত কাটা অবস্থায় জন্ম নেবে? কোনো দিন কিন্তু হাত কাটা কোনো বাচ্চা আসবে না। প্রশ্ন হলো কেন আসবে না? এটা একটা বড় প্রশ্ন যে কেন আসতেছে না। তোমরা বলো তো, এই মানুষটা যে নতুন সন্তান জন্ম দিচ্ছে, এই যে এইগুলা, এরা কেমন হবে? অ্যাকচুয়ালি এদের যে শুক্রাশয় আছে, এই শুক্রাশয়ের শুক্রাণু যেটা আছে, এই শুক্রাণু ডিসাইড করবে না যে চেহারা কেমন হবে? তাহলে হাত থেকে কি আর মানুষ জন্ম নেয়? জন্ম নেয় না, শুক্রাশয় থেকে জন্ম নেয়, তাই না? তোমরা কি এটা বুঝছো? তোমরা কি জানো যে যদি এখানে সূর্যের আলোতেও যদি কোনো মিউটেশন হয়, তাহলে এখানে কিছু চেঞ্জ আসবে। চেঞ্জ আসলে কি বাচ্চাদের মধ্যে চেঞ্জ আসবে না? কেমিক্যালের কারণে এখানে কোনো চেঞ্জ হইলো, কোনো ডিএনএ চেঞ্জ হইলো, তাহলে বাচ্চাদের মধ্যে চেঞ্জ আসবে না? তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে জার্ম প্লাজম মতবাদ যেটা বলেছে বিবর্তনে, সেইটাতে অ্যাকচুয়ালি নতুন বংশধররা, বংশধরের মধ্যে যে চেঞ্জ দেখা যাবে, সেটা অ্যাকচুয়ালি কোথাকার কোষের কারণে চেঞ্জ হচ্ছে? এই যে শুক্রাশয় কিংবা ডিম্বাশয়ের কোষের চেঞ্জের কারণে, তাই না? তো তোমরা কি জানো শুক্রাশয় কিংবা ডিম্বাশয়ে যে কোষগুলো থাকে এদের নাম হচ্ছে জার্মিনাল কোষ? তোমরা কি এটা জানো? জার্মিনাল কোষ। তাহলে এই যে এটা একটা জার্মিনাল কোষ, এই যে এটা, তাহলে বলো তো এটা কি আমরা জার্ম প্লাজম বলতে পারি না? জার্ম প্লাজম, সাইটোপ্লাজম থেকে জার্ম প্লাজম, প্রোটোপ্লাজম থেকে জার্ম প্লাজম, জার্মিনাল কোষের প্রোটোপ্লাজম ইকুয়াল জার্ম প্লাজম। তার মানে শুক্রাণু বস ব্যাপারটা না, তার মানে শুক্রাণু এবং ডিম্বাণু এটার কথা বলতেছে। তাহলে তোমরা কি জার্ম প্লাজম মতবাদটা বুঝছো? এর আগের মতবাদগুলো কিন্তু পড়লেই বুঝবা। তোমরা কি জার্ম প্লাজম মতবাদ বুঝছো কিনা? তাহলে যে কোনো চেঞ্জ পরের বংশধরে আসতে গেলে শুক্রাশয়ের যে কোষগুলা শুক্রাণু তৈরি করে, ডিম্বাশয়ের যে কোষগুলা ডিম্বাণু তৈরি করে, তাদের মধ্যে চেঞ্জ আসতে হবে, তাই না? এখানে যদি আমি চেঞ্জ করে ফেলি কোনো প্রবলেম হবে? কিছুই হবে না, ভবিষ্যৎ বংশধর কিছুই আসবে না। আচ্ছা, তারপরে আমি আরেকটা কথা বলি, শোনো। জার্ম প্লাজম মতবাদের পরের যেটা হচ্ছে মিউটেশন মতবাদ, বুঝছো? তোমরা এবার বলো তো আমাকে, জার্ম প্লাজম থেকেই যদি সন্তান আসে, জার্ম প্লাজমের কোষগুলো যেমন হবে সেই অনুযায়ী সন্তানের বৈশিষ্ট্য নির্ধারিত হয়,
তাহলে বলো তো এখানে যদি মিউটেশন হয় সূর্যের আলো বা কোনো কিছুর জন্য, তাহলে পরিবর্তনটা কি সন্তানের মধ্যে দেখা যাবে না? এখানে যদি এই কোষের ডিএনএ তে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সন্তানের মধ্যে দেখা যাবে কিনা? যাবে কিনা? তাহলে এটা হচ্ছে ওই জায়গায় হচ্ছে মিউটেশন মতবাদ। বুঝতে পারছো? তাহলে জার্মপ্লাজম মতবাদ বুঝলাম আমরা যে এখানে কিছু হলে এখানে দেখা যাবে, এখানে যা যা হবে সন্তানের মধ্যে আসবে। দিস ইজ জার্মপ্লাজম মতবাদ। এখানে যদি মিউটেশন হয় তাহলে সন্তানের মধ্যে মিউটেশন বা চেঞ্জগুলো দেখা যাবে, দ্যাট ইজ কল মিউটেশন মতবাদ। ডান। যে দুইটা মতবাদ তোমাদের বুঝতে অসুবিধা হতো আমি এই দুটো ক্লিয়ার করে দিছি। তোমরা বলো তোমরা আগে থেকে এই দুটো জানতা কিনা? শুধু নাম শুনছো নাকি কনসেপ্টটা বুঝছিল আগে থেকে? এই যে পরিব্যক্তি বা মিউটেশন মতবাদ দেখছো, তাহলে আমরা দুইটা বুঝলাম। ডান। আচ্ছা আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি, এই যে এটা যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলছে এটা আমি একটু বলি। ওকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদটা সম্পর্কে একটু কনসেপ্টটা দিই, তাহলে পরেগুলো পড়তে তোমাদের সহজ হবে। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি খাটো হই তাহলে আমার সন্তান কি খাটো হবে না? সম্ভাবনা কোনটা বেশি, খাটো না লম্বা? বলো বলো। বুঝছো তোমরা? আমি যদি খাটো হই আমার সন্তানের সম্ভাবনা হচ্ছে খাটো। আমি যদি কালো হই আমার সন্তান কি কালো হবে না? বলো তো, হবে কিনা? কোনোদিন যদি আমার সন্তান হুট করে একটা ফর্সা সন্তান জন্ম নিয়েছে, তাহলে তোমরা আমাকে বলো, তোমরা কি আমার স্ত্রী আমার চরিত্র নিয়ে কথা বলবা? কথা বলবো না। কারণ তোমরা কি জানো? জেনেটিক্স জানো, তাই না? তোমরা বলো, তোমরা কি জানো? জেনেটিক্স জানো যে আমার পূর্ব কোনো পুরুষের মধ্যে যদি কেউ ফর্সা থাকতো, আমি কালো হওয়া সত্ত্বেও আমার সন্তান ফর্সা হতে পারে। রাইট মুহিব? আমার চুল সারা জীবন স্ট্রেট চুল, আমার চুল কিন্তু কখনো কার্লি চুল ছিল না। তাহলে আমার সন্তানের মধ্যে কার্লি চুল হঠাৎ করে আসতে পারে, পারে কিনা? কারণ আমার পূর্বপুরুষ কাউরে না কাউরে ছিল। ঠিক তো? ঠিক কিনা? তো আমরা পড়তেছি প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমার আমি যদি খাটো হই আমার সন্তান খাটো, তার সন্তান খাটো, তার সন্তান খাটো, হুট করে একটা লম্বা সন্তান জন্ম নিছে, লম্বা সন্তান, ওকে, হুট করে একটা লম্বা সন্তান জন্ম নিছে, বাট খাটো সন্তানও জন্ম নিছে, তাহলে তোমরা আমাকে বলো তো, আমার প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম খাটো সন্তান আসতে আসতে কি একটা সময় এমন হইতে পারে না যে লম্বা সন্তানের কেউ একজন লম্বা সন্তান হয়েছে, সে মারা গেছে, তার লম্বা সন্তানের জিনটা হারায় গেল? হতে পারে কিনা? হতে পারে কিনা? তোমরা জাস্ট এই জিনিসটা বলো যে আমি বংশধরের পর বংশধর শুধু আমার খাটো সন্তান দেখতেছি, হঠাৎ করে একটা লম্বা সন্তান জন্ম নিছে, মানে বাপের লম্বা জিনটা ওই সন্তানের মধ্যে গেছিল, যেটা এতদিন ধরে লুকানো ছিল সেটা ওর মধ্যে গেছে, সে মারা গেছে। তাহলে এবার বলো, এবার বলো, এবার বংশক্রমে শুধু খাটো জিনগুলো থেকে গেল কিনা? পিতৃপুরুষে যে লম্বাটা পরবর্তী বংশধরের মধ্যে লুকায় লুকায় আমি পাঠাইতেছিলাম, হঠাৎ করে একটা লম্বা সন্তান জন্ম নিছে, তার মধ্যে চলে গেছে, সে মারা গেছে। তাহলে বলো তো এবার এই পুরা বংশধর থেকে হারিয়ে গেল কিনা? হারিয়ে গেল, রাইট? তাহলে এখন সবাই খাটো হইতে থাকবে, থাকবে কিনা? তাহলে এখন বলো তো শত শত কোটি বছর পরে গিয়ে কি তুমি আর লম্বা জিন পাবা? তুমি আর পাবা এটা? কিন্তু তুমি কি সাথে সাথে বলবা যে কোনোদিন লম্বা জিন ওখানে ছিল না? তুমি কি এটা বলবা যে লম্বা জিন ছিল না? বরং তুমি এটা বলবা যে লম্বা জিন হয়তোবা ছিল, হারায় গেছে, তাই না? তো দেখো প্রাকৃতিক নির্বাচন মতবাদটা আসলে কি জিনিস। প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে, আরো সহজ করে ভাবো, ধরা যাক আমি খাটো মানুষ, আমার হচ্ছে নি বা হাঁটুতে শক্তি আছে, ওকে, নি বা হাঁটুতে শক্তি আছে। আমার ভাই লম্বা মানুষ, লম্বা হওয়ার কারণে তার হাঁটুতে শক্তি কম। দুইজন জন্ম নিছি আমরা পাহাড়ে, দুইজন জন্ম নিছি পাহাড়ে। তাহলে বলো তো পাহাড়ের সাথে, পাহাড়ের পরিবেশে ম্যাচ করতে হলে, তোমরা তো জানো পাহাড়িরা খাটো খাটো একটু, তাই না? তা তোমরা আমাকে বলো তো পাহাড়ের সাথে যদি আমি আমার ভাই এবং দুইজনে থাকি, সম্ভাবনা আছে কার বেশি টিকে থাকার? বলো মুহিব। আমি খাটো, আমার পায়ে শক্তি আছে, তাই না? আমার সম্ভাবনা আছে। তাহলে কোনো কারণে যদি আমার ভাই মিসিং হয়ে যায়, মারা যায়, কিছু হয়, সে যদি টিকে না থাকতে পারে, তাহলে বলো তো 600 বছর পরে পাহাড়ে সবাই খাটো কিনা? পাহাড়ে সবাই খাটো কিনা? এখন প্রশ্ন হলো
এটা কি আমার ভাই ঠিক করলো নাকি আমি ঠিক করলাম, কে কে বিলুপ্ত হবো? আমি কিন্তু তোমাদের সাথে ফান করতেছি, ওকে, ফান করতেছি জাস্ট পড়াটার কনসেপ্টটা বোঝানোর জন্য, আমি শুধু এতটুকুই। শোনো, হুট করে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করে আবার আমাকে বিব্রত করাও যাবে না, বুঝছো? তোমরা ক্লাসে আসছো, পরীক্ষায় যতটুকু ততটুকু শুধু পড়ে যাবো, আমি শুধু বোঝাইতেছি যে এগুলো কেন বলছে, এগুলো সম্পর্কে একটু ধারণা থাকো, তাহলে পড়ার সময় তোমার ভালো হবে। তাইলে বলো তো, যে এই ন্যাচারাল যে পরিবেশটার কারণে আমার ভাই টিকে থাকতে পারলো না, আমি কিন্তু টিকে থাকলাম। তো এখানে যেটা বলছে সেটাই হলো প্রাকৃতিক নির্বাচন, মানে এখানে নেচার সিলেক্ট করলো, ওয়েদারটা সিলেক্ট করলো, এনভায়রনমেন্টটা সিলেক্ট করলো, কে টিকতে পারবে কে টিকতে পারবে না। বুঝতে পারছো ঠিক কিনা? তাহলে আমি টিকে গেলাম, আমার সন্তানরা শত শত বছর পর মানে বাচ্চা দিতেছে দিতেছে দিতেছে, আর কখনো আমার ভাইয়ের মধ্য দিয়ে তো লম্বা দিন হারাই গেছে, তাই না? সো দ্যাট ইজ কল প্রাকৃতিক নির্বাচন মতবাদ। বুঝতে পারছো তোমরা? তো যাই হোক না কেন, আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এখানে একটা দেখো যে যত পরে মতবাদগুলো চলে আসছে, এই মতবাদগুলোর মধ্যে সেইটার থেকে ততটা সেটা বেশি আপডেটেড। তাহলে এখানে চেহারা দেখে বলো তো এখানে সবচেয়ে আপডেটেড কোনটা? এই দুইটা না, ঠিক কিনা? এরা যাচ্ছে স্টার্ট করে দিছে, ওর থেকে হয়তোবা এ আর একটু লজিক্যাল কথা বলছে, তাহলে এর থেকে আরো বেটার কথা বলছে, এর থেকে আরো বেটার কথা বলছে, এর থেকে আরো বেটার করছে, বাট স্টার্ট যদি সে না করতো তাহলে আজকে কি এই জায়গায় আসতো? এটা আসতো না। সো মতবাদগুলো এখানে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে। তো শেষ, আমরা আর এটার মধ্যে নাই। এই যে আমি যে কথাগুলো বলতাম না, সে কথাগুলো তোমরা যখন এখানে পড়বা, পড়ার সময় সময় কিন্তু বুঝতে পারবা আচ্ছা তাই তো। ডারউইন থেকে যেটা জানতে হবে তার লেখা বইয়ের নাম, তারপর হচ্ছে সে কোন জাহাজে করে কোথায় গেছিল, মানে এগুলো পড়তে হয়। কারণ কারণ হচ্ছে ওই মানে ইভলিউশন পার্সপেক্টিভে সে খুবই জনপ্রিয়। বুঝতে পারছো? ইভলিউশন পার্সপেক্টিভে সে খুবই জনপ্রিয়, যে কারণে তার মোটামুটি সবগুলো ইনফরমেশনই আমাদের জানতে হয়। তো চেষ্টা করবা এই জায়গার হচ্ছে ইনফরমেশনগুলো দাগিয়ে রাখতে, যে অন্তত পরীক্ষার হলের জন্য আমরা এটা পড়ে যাব। সো আমি আর এগুলোতে যাচ্ছি না। এখন পর্যন্ত তোমরা খুব শান্তভাবে তোমাদের ভাইকে স্পেস দিছো, আর আরো যদি বেশি কথা বলি তখন বিরক্ত হয়ে যাবা। আচ্ছা, এখানে কিন্তু কিছু কথা আছে, এখান থেকে কিন্তু এডমিশনেও প্রশ্ন আসে এবং একাডেমিকেও প্রশ্ন আসে। সেটা হলো বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ। ওকে, তো এই প্রমাণগুলা দেখো আমি তোমাদের বলি, এখানে যে কথাগুলো বলা আছে, এখন মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এখানে বিবর্তনের সপক্ষে প্রমাণ যখন এই কথাটা বলে, তাহলে কেন এরা আর এরা এদের মধ্যে তুলনা হচ্ছে, তাই না? মানে এই জায়গায় মাছের সাথে কেন উভচর প্রাণীর তুলনা হবে, কিংবা মাছের সাথে কেন সাপের তুলনা হবে, ঠিক না? এটা একটা প্রশ্ন এই জায়গায়। তাহলে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কমন সোর্স থেকে বিভিন্ন ট্রির মাধ্যমে, মানে বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের স্পেসিস তৈরি হচ্ছে, তার মধ্যে এটা একটা স্পেসিস। ওকে, এই ট্রির এই ব্রাঞ্চ থেকে এটা স্পেসিস তৈরি হয়েছে। সো এই ট্রিটা কি? এটা ইভলিউশন ট্রি বলা হয় এটাকে। এটা নিয়ে অনেক কথা বলা যায়, বইয়ে যেহেতু নাই এই জন্য আমরা এটা বলতেছি না। বুঝতে পারছো? বইয়ে যেহেতু এটা নাই, তাহলে এই যে দেখো বিভিন্ন স্পেসিস বিভিন্ন দিকে মানে তাদের বিবর্তন হচ্ছে, হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসিস পাওয়া যাচ্ছে, তাহলে এই ট্রির মাথায় এইটা চলে আসছে। এদিকে আর একটা ইভলিউশন ট্রির এই ব্রাঞ্চ থেকে হয়তো চলে আসছে। তাহলে বলো তো আলটিমেটলি কি এ এ এ এ সবাইকে এই কমন অরিজিন থেকে আসছে না? তাহলে সবার কি পিতৃপুরুষ এই জায়গায় গিয়ে কমন হচ্ছে না? তাহলে ওইটাই কিন্তু এখানে বলতেছে যে এর সাথে আমি কেন এর তুলনা করব, কারণ এ যেখান থেকে আসছে আলটিমেটলি সেও সেখান থেকে আসছে, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকার কারণে, ডিফারেন্ট ডিফারেন্ট পরিবেশে থাকার কারণে কেউ টিকে গেছে কেউ টেকে নাই, কারোর নতুন বৈশিষ্ট্য আসে সে টিকে গেছে। কিন্তু যখন আমরা ব্যাক পেছনে যাচ্ছি, তো আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে কোথাও না কোথাও এ আর এই দেখো এই যে এই জায়গায় মিলছে, মিলছে না? এ আর এই জায়গায় মিলছে, আবার ছয় গিয়ে এই জায়গায় মিলছে, তার মানে আলটিমেটলি সবার সোর্স কি? একই জায়গা থেকে। তাহলে ইভলিউশন ট্রির যে জায়গায় সবাই মিলে গেছে, শুধু ওইটার কারণেই আমরা এর সাথে এর তুলনা, এর সাথে এর তুলনা, এর সাথে এর তুলনা করি। তাহলে সবার যেহেতু
কমন জায়গা থেকে, কমন অ্যানসেস্টর থেকে সবাই চলে আসছে, এই জন্য কিন্তু আমরা এদের তুলনা করতেছি। প্রিয় স্টুডেন্ট, তাহলে তোমার এই জায়গার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বলো তো, মাছের সাথে উভচর প্রাণীর একটা বিশাল মিল থাকবে না? তোমরা আমাকে বলো, মাছের সাথে উভচর প্রাণীর একটা বিশাল মিল থাকবে কিনা? কারণ হচ্ছে মোটামুটি একই জায়গা থেকে আসে, সব তো চেঞ্জ হয় নাই, রাইট? সব চেঞ্জ হয় নাই, কিছু আলাদা বৈশিষ্ট্য এর মধ্যে দেখা গেছে, কিছু আলাদা বৈশিষ্ট্যের মধ্যে দেখা গেছে, কিন্তু একটা মিল তো থাকবে কোথাও না কোথাও, তাই না মহিম? তোমার যদি এখন আমি আমেরিকায় পাঠাই দিই, আমেরিকায় যদি 50 বছর থাকো, ওখানে 50 বছর গিয়ে যে তোমার সাথে আমার দেখা হয়, তারপরও তোমার মধ্যে ছোট লুকিটা থাকবে, তাই না? ছোট লুকি বলতে ডিফারেন্ট টাইপের ছোট লুকি, যেমন হাত দে ভাত, যেমন ভাত খাইতেছো, তোমার মানে এই পাশে আসতেছে, তারপর বেশি বেশি করে মুখে তুলে দিতেছো, তোমার মধ্যে এগুলো নাই আমি জানি। সো মিল তো কোথাও না কোথাও আছে। প্রিয় স্টুডেন্ট, বলো তো, এই দুইটার বেশি মিল থাকবে কিনা নিজেদের মধ্যে? এদের মধ্যে বেশি মিল থাকবে কিনা নিজেদের মধ্যে? এই দুইটার সাথে যদি এই দুইটার তুলনা করি, তাহলে মোটামুটি মিলটা একটু কম হবে, মিল থাকবে বাট একটু কম হবে, হবে কিনা? কারণ এই দুইটা খুব কাছাকাছি থেকে আসছে, এই দুইটা এই কাছাকাছি ব্রাঞ্চ থেকে আসছে, বাট এদের সবার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে একটা বড় অপার্থক্য দেখা যাবে, বাট অল্প মিল তখন দেখা যাবে, ঠিক আছে? সো এখন দেখো, এইটা কিন্তু 1 নম্বর চ্যাপ্টারে পড়া, কার কয়টা ভেন্ট্রিকল, কার কয়টা এট্রিয়াম, এটা 1 নম্বর চ্যাপ্টারে পড়া। সো আমার মনে হচ্ছে না তোমাকে এটা পড়াইতে হবে। ওই যে আছে না, মাছ, তারপর হচ্ছে সরীসৃপ, তারপর হচ্ছে উভচর এবং পাখি স্তন্যপায়ীর মিল কি অমিল কি, ওই চ্যাপ্টারটাতে ছিল, তাই না? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে এটা বক্স করে দেওয়া আছে, তাহলে এটা শেষ। তাহলে তোমরা এবার বলো তো আমাকে, তোমাদের যদি আমি একটা ট্রির একটা ছবি দিই, আশ্চর্য, তোমাদের যদি আমি একটা ট্রির ছবি দেই যে এই ব্রাঞ্চিং থেকে এই প্রাণীগুলো আসছে, হ্যাঁ, ওকে, তাহলে আমি এখানে একটু মার্ক করে দিলাম, সেটা হলো এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি, ঠিক আছে? তাহলে দেখো, একটু ভালো করে দেখো, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি। তাহলে আমাকে বলো তো, কাদের মধ্যে সবচেয়ে বেশি মিল থাকবে? এ এবং বি এর মধ্যে মিল না, কারণ ওরা এখান থেকে আসছে, এদের অ্যানসেস্টর কমন, অনেক দূরে গিয়ে আবার সবার সাথে কমন হয়ে গেছে। আবার এর সাথে এর বেশি মিল থাকবে না, কিন্তু এই দুইটার সাথে এই দুইটার একটু অমিলটা একটু বেশি থাকবে, থাকবে কিনা? তাহলে দেখো তো, এই যে এখানে যে জিনিসগুলো আছে, সবারই কিছু কমন মিল আছে কিনা, কিন্তু বড় একটা অমিলও আছে কিনা? তাহলে অমিল বেশি হয় কখন? অমিল যত, মানে ট্রির যত আমরা নিচের দিকে যাব, একটা ট্রি তো এই পাশে থাকে, তাই না? এই পাশে থাকে না? আর ট্রির আমরা যত নিচের দিকে যাব, অমিল তত, মিল তত বাড়তে শুরু করে। ব্রাঞ্চ যত ডিস্টেন্স বাড়ে এখান থেকে এখানে, তত বেশি অমিল হয়। তো প্রিয় স্টুডেন্ট, এগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপক মিল আছে, কাউরে কাউরের মধ্যে একটু বেশি মিল আছে। তো এইটা হচ্ছে, এটা তোমরা রিডিং পড়ে নিও, বাট আমি চলে আসি যে জায়গাটা তোমাদের পড়তে হবে, পরীক্ষায় আসবে, এই জায়গায়। আচ্ছা, তোমাদের কি মনে হইতেছে কোনো কারণে যে আমি বেশি কথা বলতেছি না কম কথা বলতেছি? তোমরা আরো কতটুকু চাও তোমরা বলো, আমি সেই অনুপাতে পড়াইতে থাকি, সমস্যা নেই। আমি কি কম পড়াইতেছি? রঞ্জন সরকার কম পড়ানোই ভালো, বুঝছো? পলিজেনিক, ফাইলোজেনিক ট্রি কি? ফাইলোজেনিক ট্রি ডিটেলসে পড়ান, রাফিউল, না না না, ডিটেলসে পড়াইলে ক্যাসাল আছে, তোমরা তো নিজেরাও জানো যে ডিটেলস পড়াইতে গেলে অনেক কথাই চলে আসবে, যেগুলো নিয়ে কেউ পছন্দ করে কেউ পছন্দ করবে না, তখন তো একটা ক্যাসাল হয়ে যাবে। তো আমরা ওইটাতে যাব না, বরং পরীক্ষা কি আছে সামনে, এইটাতে আমরা চলে আসবো, তাই না? ঠিক কিনা? এটাই ভালো, সাবাস। এই যে দেখো, এবার কিন্তু হোমোলোগাস অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ নিয়ে কথা আসবে, ঠিক আছে মুহিব? এই যে দেখো, সমসংস্থ অঙ্গ, তোমরা বলো তো, আমার যেটা যেটা হাত, আমার যেটা হাত, একটু চিন্তা করে দেখো, মানে তুমি তুমি হচ্ছে শুধু এর মধ্যে চলে আসো, স্তন্যপায়ীর ক্ষেত্রে চলে আসো, হ্যাঁ? স্তন্যপায়ী, তোমরা আমাকে বলো তো, আমার হাতের সাথে কুকুর, বিড়াল, গরু বা অন্য অন্যগুলোর একটা ব্যাপক মিল আছে কিনা? আমার এখানে
হিউমেরাস আছে, ওদের হিউমেরাস আছে, রেডিয়াস আলনা আছে, ওদের রেডিয়াস আলনা আছে, তারপর এই জায়গার বোনসগুলো আছে, ওদের কিছু বোনস আছে কি না বলো? আছে। তো তোমরা আমাকে বলো তো আমাদের উৎপত্তি অনুযায়ী এই জায়গাটা ঠিক আছে কিনা? আমাদের এই জায়গা থেকে উৎপত্তি হয়েছে সবাই, উৎপত্তি অনুযায়ী আমাদের হ্যান্ডটা সেম। 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ গঠন অনুযায়ী কি সেম না? তো এই ধরনের অঙ্গকে বলা হয় সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ। ঠিক আছে, বিড়ালের সামনের পায়ের সাথে বাঘের সামনের পা, এরা হচ্ছে হোমোলোগাস অঙ্গ। এর গঠন দেখবা সেম, সব কিছু দেখবা সেম, একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসবে যে নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়? বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের সামনের পা, মানুষের হাত, সাথে যে প্রজাপতির ডানা। তোমরা আমাকে বলো তো প্রজাপতি কি আমাদের পর্বে? প্রজাপতি কি আমাদের পর্বে? প্রজাপতির ডানা কি মানুষের মধ্যে স্কিন আছে? মানুষের মধ্যে বোনস আছে? আছে কিছু নাই। বাট কাজের ক্ষেত্রে সেম কি না তোমরা চিন্তা করো, বাদুড়ের ডানা এবং প্রজাপতির ডানার কাজ কি সেম কি না? মুভমেন্ট, উড্ডয়ন। তাহলে প্রজাপতির ডানা এবং বাদুড়ের ডানা কিন্তু গঠনগতভাবে সেম না, কিন্তু কার্যগতভাবে সেম, কাজের দিক থেকে সেম। ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউটা আসবে, পরীক্ষা আসবে সমসমস্ত অঙ্গ কি কিংবা সমবৃতি অঙ্গ কি। ঠিক আছে, তাহলে তোমরা যেন এই প্রশ্নটার উত্তর যেন ভুল না করো। তো এইটা উত্তর হলো এইটা। এই দেখো সমবৃতি, এটা বাদুড়ের ডানা, এটা পাখির ডানা, এটা পতঙ্গের ডানা। ঠিক আছে, তো ফাংশন, কাজ সবকিছু সেম না, এদিকে মিললেও দেখো ওদিকে মিলতেছে না। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তোমরা জানো এটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল, নিষ্ক্রিয় অঙ্গ। তো এই জায়গায় একটা ত্রুটি আছে, নিষ্ক্রিয় অঙ্গ বলে আসলে কোনো কথা নাই, বরং আমরা বলতে পারি নিষ্ক্রিয় অঙ্গ আসলে কথাটা সঠিক না, বরং ভেস্টিজিয়াল অঙ্গর অর্থ হচ্ছে লুপ্ত প্রায়, লুপ্ত প্রায় অঙ্গ। কারণ নিষ্ক্রিয় মানে কাজই করে না, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কাজ আছে, বুঝছো? তো প্রিয় স্টুডেন্ট, এবার আমরা চলে আসি, দেখো হয়তোবা একটা সময় এগুলোর ফাংশন ছিল। তোমরা আমাকে বলো, আমরা যখন ওই যে ইভলিউশন ট্রিটা দেখলাম, তো 2 ব্রাঞ্চ থেকে যখন কাছাকাছি তারা যাচ্ছিল তখন তো কমন অ্যানসেস্টর, আবার আরেকটা ডালের সাথে কিছুক্ষণ পর তারা মিলতেছিল, তারা আবার কমন অ্যানসেস্টর, ঠিক কিনা? তো এখন প্রশ্ন হলো যে যখন আমরা কমন ছিলাম, ধরা যাক হচ্ছে আমরা এবং হচ্ছে গরু কমন ছিলাম, ধরা যাক একটা একটা শাখায় গিয়ে গরু এবং মানুষ মিলে গেছিল, ওরা বিবর্তন ইভলিউশন ট্রির এইদিকে চলে গেছে, আমরা এইদিকে চলে গেছি। ওকে, ভেরি গুড। শোনো এই জিনিসটা শোনো, তো তোমরা বলো তো যখন আমরা কমন ছিলাম কানের পেশি ছিল, তো গরু যেটা সেটা তার এনভায়রনমেন্ট, তার ওয়েদার, তার নেচার অনুযায়ী সে তার কিন্তু কানের পেশিটাকে ব্যবহার করতেছে, ফাংশনাল, রাইট? কিন্তু আমি দেখো আমার অন্য কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যেমন আমি শিকার করতে পারি, রান্না করতে পারি, ঠিক কি না? তারপর আমি মাথা ঘুরাইতে পারি, আমি দ্রুত অ্যালার্ট হইতে পারি, আমার ব্রেন ডেভেলপমেন্ট ওর থেকে বেটার ডেভেলপড হয়েছে। তাহলে তুমি আমাকে বলো তো আমার কি কান এখন ঘুরে এদিকে শব্দ ওইদিকে শব্দ শুনতে হবে? শুনতে হবে কি না? রাইট, আমাকে আর শুনতে হবে না। সো একটা জিনিস দেখো, কমন অ্যানসেস্টর থেকে আসার পরেও ওরও ছিল আমারও ছিল, কিন্তু আমারটা কাজ না করতে করতে বা এটার কোনো আসলে ফাংশন নাই, একটা সময় গিয়ে এটা বিলুপ্ত হয়ে গেছে, বুঝছো? ও বলছে ভূমিকম্প তো গরু আগে বোঝে, একদমই কথা বলবো না, ক্লাসের বাইরে কোনো কথা হবে না। গরু আরো অনেক কিছু বোঝে যেটা তুমি বোঝো না, বুঝছো? গরু ডান বাম বোঝে। সো এখন মুহিব দেখো যে জিনিসগুলো আমাদের জানতে হবে, যেমন লোম। তোমরা দেখো একটা হচ্ছে পোলার বিয়ারের লোম যতটুকু গুরুত্বপূর্ণ, মানুষের লোম কিন্তু ততটা গুরুত্বপূর্ণ না। পোলার বিয়ার কি কাপড় বানাইতে পারে? আমরা কিন্তু কাপড় বানাইতে পারি। তাহলে বলো তো কাপড় যদি আমরা বানাইতে পারি, শীত যদি আমরা প্রোটেক্ট করতে পারি, তাহলে আমাদের লোমের কি গুরুত্বহীন হয়ে গেছে, তাই না মুহিম? তাহলে দেখো মানুষের লোম, এই যে দেখো এখানে একটা অতিরিক্ত আছে নিকটেটিং মেমব্রেন, ঝিল্লি, এইটা আক্কেল দাঁত। আক্কেল দাঁত মানে হচ্ছে দেখো 28 বছর বয়সে গিয়ে আরো পিছনে একটা দাঁত হয়েছে, কেন?
26 বছর যে আমি চলে আসলাম, ওই দাঁত ছাড়া আমি চালাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই, তাহলে ওই দাঁতটা কি এখন অতিরিক্ত? ওটা না হলেও চলতো কি না? চলতো। তাহলে ওই দাঁতটা ধরা যাক আমাদের একটা ভেস্টিজিয়াল টিথ। ঠিক আছে মুহিব? যেমন কানের পেশি, আমাদের কানের পেশি দিয়ে সাউন্ড ফোকাস করার দরকার পড়ে না। পুচ্ছাস্থি বা কককিক্স, এই যে মেরুদণ্ডের সবার শেষে, এটার কোনো স্পেশাল কোনো ফাংশন নাই। তোমরা কি জানো, মানুষ যখন মায়ের পেটে থাকে, মানুষের কিন্তু মানুষের কিন্তু লেজ থাকে, টেইল থাকে, পেরিয়ানাল টেইল থাকে। সো এটা আমার জন্য দরকার নাই, কারণ আমি পায়ের উপরে দাঁড়াই, আমার লেজটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু চিহ্নটা কিন্তু এখানে থেকে যায়। বাট ইন কেস অফ ক্যাঙ্গারু যেহেতু 2 পায়ের উপর দাঁড়ায় না, একটু খেয়াল করে দেখো, পা তো সামনেটা তোলে, বাট সে কিন্তু কমপ্লিটলি সবসময় 2 পায়ের উপর চলবে তা কিন্তু না। তাহলে তুমি আমাকে বলো তো, সে যদি ব্যালেন্স রাখতে চায় তাহলে তার পেছনে লেজ লাগবে না? তাহলে তার লেজ ফাংশনাল, আমার লেজ ফাংশনাল না। ক্যাঙ্গারু লেজের উপর দাঁড় হয়ে 2টা পা সামনে তুলে মানুষকে ধাক্কা দেয়, জানো এটা মুহিব? আচ্ছা তুমি আমাকে বলো তো, একটা হচ্ছে হনুমান, একটা হচ্ছে মানকির কথা ভাব, বানরের লেজটা কি তাকে ঝুলে থাকতে অতিরিক্ত সাপোর্ট দেয় না? তাহলে তার জন্য লেজটা ফাংশনাল, মানুষের জন্য তো লেজ ফাংশনাল না, রাইট? ওকে, সো পুচ্ছাস্থি বা কককিক্স, এখানে আছে অ্যাপেন্ডিক্সেরও আপাতত দরকার নাই, বিশেষ না থাকলেও কিছু একটা আসা যাইতো না। সো এই জিনিসগুলো এখানে হচ্ছে পড়বা। ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, ভাই ভ্রূণের সময় আমাদের কিছু মিল আছে, হ্যাঁ। তো দেখো, মাছের থেকে শুরু করে স্তন্যপায়ীর মধ্যে সবার মধ্যে একটা কমন মিল আছে। আমাদের কিন্তু ফুলকারন্ধ্র বা গিল স্লিট থাকে, জানো, মায়ের পেটে থাকা অবস্থায়, পরে ওইটা আর থাকে না। ওইটা কিসে পরিণত হয়, ওটা কিন্তু আমি আমার একাডেমিক ক্লাসে বলছিলাম যে মানুষের ফুলকারন্ধ্র যে ছোটবেলায় ছিল, ওইটা এখন কোথায়। তো এইটা আমি আমার ক্লাসে বলছিলাম, এইটা এখন দরকার নাই, যে কারণে আমি বলতেছি না। সো এইটা পড়ো, এই জন্যই যে এখানে এইটা আমাদের খুব আসতো। ভ্রূণ বিদ্যার জনক সম্ভবত বেয়ার, হ্যাঁ, ভন বেয়ার, আমি এইভাবে মনে রাখতাম, ভ্রূণ বেয়ার এইভাবে মনে রাখতাম। তো জনক টনকগুলো এখানে মনে রাখতে হবে। এই যে এই লাইনটা মনে রাখতে হবে, অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, এই লাইনটা শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কে বলছে এটা? ঠিক আছে, রিক্যাপিচুলেশন থিওরি, এই জায়গাটা খুব ভালো করে দেখবা। এটা আমি এক কাজ করি, স্টার মার্ক দিয়ে রাখি, খুব সিরিয়াস এই জায়গাটা। ওকে মহিব, পড়ার রেখা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। যে ঘোড়ার বিবর্তনের ধারা, এগুলো পড়ার দরকার নাই। এখানে 2টা ইনফরমেশন আছে, একটা হলো জীবন্ত ফসিল, তাহলে এইটা নিয়ে কোনো কথা বলি। আচ্ছা তোমরা বলো তো, আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, সেটা হলো যে আজ থেকে 200 বছর আগে, তোমরা তো জানো কার্বন ডেটিং করে মাটি বা পাথর বা যে কোনো কিছুর আমরা বয়স বের করতে পারি না? কার্বন ডেটিং করে করতে পারি। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি একটা কার্বন ডেটিং করলাম একটা পাথরের বা একটা কিছুর, ওইটার বয়স হলো 1 কোটি বছর। তাহলে বলো তো, ওইটা 1 কোটি বছর যদি বয়স চলে আসে, ওর ভিতরে যদি আমি একটা ক্র্যাব পাই, কাঁকড়া পাই, তাহলে বলো তো কাঁকড়াটা কত বছর আগে পৃথিবীতে ছিল? 1 কোটি বছর আগে, তাই না? আচ্ছা তোমরা আমাকে বলো তো, 1 কোটি বছর আগে কোনো মাটির ভেতরে, মাটির কোনো এক স্তরে একটা কাঁকড়া পড়ে গেছিল, ওই মাটিটা পাথর হয়ে গেছে বলে কাঁকড়াটা আটকে গেছে না? তাহলে এখন আমরা অন্যভাবে চিন্তা করি। তোমরা বলো তো, কাঁকড়াটা মরে অ্যাবজর্ব হয়ে গেছে, কিন্তু সে যে মাটির ফাঁকে ছিল ওখানে একটা তো ছাপ রেখে গেছে। আচ্ছা চিন্তা করে এইভাবে, আটা দিয়ে আমরা যেমন রুটি বানাই না, তো মনে করো যে আটার মাঝখানে এই কলমটা ছিল এরকম, এখন এই আটাগুলো শক্ত হয়ে গেল, কলমটা অ্যাবজর্ব হয়ে গেছে, মানে মানে জাস্ট মরে গুঁড়া হয়ে মিশে চলে গেছে। এখন কলমটা দেখো ওখানে নাই, কিন্তু কলমের জায়গাটা ওখানে পাবো কিনা?
এখানে কলমের একটা ডাক পাবো কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, জীবাশ্ম বলতে কি শুধু কলমটাকে পাবো এটাও বোঝায়, নাকি কলমের ছাপ পাওয়াটাও বোঝায়? বলো। ইভেন ছাপটাকে পাওয়া যায়। এই যে দেখো এখানে কিন্তু একটা কথা আছে, প্রাগৈতিহাসিক মানে বহুকাল আগের জীবের শুধু দেহ পাবো বা দেহাবশেষ পাবো বা কোনো একটা অংশ পাবো তাই না, এই যে সাক্ষ্য বা চিহ্ন, এই কথাটাও কিন্তু মেনশন করে দিতে হবে তোমার সংজ্ঞাতে, যে প্রাচীন কালের যে এই জিনিসগুলো আমরা পাই কিংবা তাদের আমরা চিহ্ন বা সাক্ষ্য যদি পাই। সাক্ষ্য বলতে এখানে কি বোঝাইছে আল্লাহ জানে। তো যাই হোক, জীবাশ্মবিদ্যাকে বলে পেলিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা। ঠিক আছে মুহিম? তো এই কথাগুলো যেখানে কিছু বলা আছে, কালক্রমকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি। তো আমি ছকটা যখন পড়াবো তখন আমি ছকের মধ্যে এগুলো নিয়ে কথা বলবো, তোমরা একদমই চিন্তা করো না। আচ্ছা, বিবর্তনের ধারা তোমরা যদি পড়তে পারো খুব ভালো। এটা যে এই যে এই নামগুলো পড়বা, কোন কত বছর আগে ছিল, যদি না পড়ো কোনো প্রবলেম নাই। তো ইটস বেটার তোমরা একটু চেষ্টা করবে এটা। ঠিক আছে, এইটা তোমরা একটু চেষ্টা করবা। ই অ আমি কিন্তু এইভাবে মনে রাখি। ই ই অ, ঠিক আছে মুহিম? দেন মেমে, মেজোমেরি, ই অ মেমে, তারপর প্লি প্লে, শেষ। রস্য ই অ, মেমে, তারপর প্লি প্লে। ঠিক আছে, এবং শেষে হচ্ছে ইকুয়াস। সো এই সিকোয়েন্সটা তোমরা একটু মনে রাখার ট্রাই করতে পারো। এই সিকোয়েন্সটা মনে রাখলে উপরে যে কালক্রমগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, সংযোগকারী সূত্র। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমাদের আমি কিছুক্ষণ আগে একটা ইভলিউশন ট্রির কথা বলছি, তোমরা সবাই ওটা দেখছো, দেখার পরে তোমরা একটু কনসেপ্ট পাইছো। সেটা হলো, ধরা যাক দিস এ ইভলিউশন ট্রি। দুই ভাগে ভাগ হয়ে গেছে, আবার ভাগ হয়েছে, আবার ভাগ হয়েছে, ট্রির মাধ্যমে তারা চলে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো তো, এখানে আমরা একটা প্রাণী পেলাম, এখানে আমরা একটা প্রাণী পেলাম, এই যে এখানে আমরা একটা প্রাণী পেলাম, আর এখানে একটা এক্স পজিশন একটা আছে। হ্যাঁ, তোমরা আমাকে একটা জিনিস বলো, যে আমি যদি এই জায়গায় একটা প্রাণী পাই এবং এই জায়গায় একটা প্রাণী পাই, দুজনের মধ্যে মিল আছে, কিন্তু আমি কোনোভাবেই বলতে পারতেছি না যে তারা সেম অ্যানসেস্টর থেকে আসছে। মানে কিছু বছর আগে, অনেক বছর আগে তাদের অ্যানসেস্টর সেম ছিল, সেখান থেকে দুইজন ভিন্ন পরিবেশে গেছে, দুইজনের ভিন্ন ভিন্ন জন বৈশিষ্ট্য ক্রিয়েট হয়েছে, কেউ টিকে গেছে কেউ টিকে নাই, ফলে আমরা নতুন দুইটা প্রাণী পেয়েছি। তো দেখো, আমরা কিন্তু বলতে পারতেছি যে এ হয়তো বা এর কাছ থেকে আসছে। ঠিক আছে মুহিম, এদিকে দেখো, এ হয়তো বা এর কাছ থেকে আসছে, কিংবা আমরা এটাও বলতেছি এই প্রাণীটাও হয়তো বা এর কাছ থেকে আসছে, কারণ এর সাথে এর ভালো মিল আছে, এর সাথে এর ভালো মিল আছে। কিন্তু প্রবলেম হইতেছে এর সাথে এদের অমিলগুলো তো অনেক, মিল অল্প একটু কিন্তু অমিলও তো অনেক। তাহলে আমরা যদি কোনো কারণে এই প্রাণীটাকে বাইর করতে পারি, খুঁজে পাই, তাহলে তোমরা আমাকে বলো তো, এইটার সাথে এইটার যে কানেকশন আছে, এই বেসিক্যালি যে এই ট্রির এই পথে গেছে, তাহলে এটা পাওয়ার, এইটা কি বোঝা সহজ না? সহজ কি না তুমি বলো মহিম? এর সাথে কি এই প্রাণীর মিল থাকবে? মিল তো একবার সেলুলার লেভেলে মিল আছে, যত যত ওর থেকে যত কাছাকাছি হবে তত মিল বাড়তে থাকবে। তাহলে এর থেকে এর সাথে বেশি মিল না? তাহলে আমরা যদি দেখি যে তার কিছু বৈশিষ্ট্য এর সাথে মিলে যায়, তাহলে এর কিছু বৈশিষ্ট্য এর সাথে বেশি মিলে যায়, তাহলে এখান থেকে এইটা দেন এইটা এই পথে গেছে না? এটা গেছে কি না? তাহলে তুমি আমাকে বলো, এটা তুমি খুঁজে পাইতেছো না, তাহলে এটা কি মিসিং লিঙ্ক না? এবং এইটাই কি কানেক্টিং না? কি বলছে, কানেক্টিং লিঙ্ক কিনা? এখন শুধু এই কানেক্টিং লিঙ্কটা খুঁজে বের করাই হচ্ছে কাজ। তো মাঝে মাঝে এরকম কিছু কানেক্টিং লিঙ্ক খুঁজে পাওয়া যায়, যেমন এই যে আর্কিওপটেরিক্স পাওয়া গেছে, যেটা পাখি এবং সরীসৃপের কানেক্টিং লিঙ্ক। আর্কিওপটেরিক্স হচ্ছে পাখি এবং সরীসৃপের হচ্ছে কানেক্টিং লিঙ্কস।
সো এখানে কিছু টাইম বলা হয়েছে যেটা কখন এবং কোন জায়গায় পাওয়া গেছে, একে সংযোগকারী সূত্র বলা হয়। তো আমরা একটু নিচে আসি, আর্কিওপটেরিক্স, এই যে এইটার ছবি, হ্যাঁ, বলছে এই যে দেখো এইটাতে আবার মানে ঘটনাটা কি জানো, পাখি একদিকে সরীসৃপ একদিকে, মাঝখানের প্রাণীটা আমরা পাই নাই এইটা। তো যখন আমরা এটা পাইলাম তখন আমরা বুঝতে পারলাম যে এইটার সাথে এইটার একটা ভালো কানেকশন আছে, বুঝছো? এ আর এ অ্যাকচুয়ালি মাঝখানের এটা কমন অ্যানসেস্টর। ঠিক আছে, দেখো আর্কিওপটেরিক্স নামক যে প্রাণীটা পাওয়া গেছে সেইটার হচ্ছে সরীসৃপের সাথে কি কি বৈশিষ্ট্য আছে। ধরা যাক সরীসৃপ মানে ধরা যাক কুমির, সাপ, ওকে? তাহলে এইটার সাথে সরীসৃপ এর কি কি বৈশিষ্ট্য, তাহলে এর সাথে আমরা সরীসৃপের কিছু মিল পাবো না? তাহলে আমরা যদি কিছুক্ষণ পর বলি এর সাথে পাখির মিল আছে, তাহলে পাখির যে মিলগুলা সেগুলো এর মধ্যে যদি আমরা পাই তাহলে এটা কানেক্টিং লিঙ্কস, রাইট? তাহলে আমরা একটু দেখি যে এক্সটা হচ্ছে সরীসৃপের সাথে কি মিল আছে। দেখো সরীসৃপ মানে কুমির, দেখো কুমিরের দেহ, সাপের দেহ যেমন লম্বা, তো এই এক্সটার দেহটাও লম্বা। 2 নম্বর, সরীসৃপের দেহের উপর আইস প্লেট থাকে, কুমিরের উপর প্লেট থাকে, সরীসৃপের উপর সাপের উপর কিন্তু আইস থাকে, বুঝছো? তো সেটা দেখা গেল যে এর মধ্যে আছে। তারপর হচ্ছে লম্বা লেজ, কুমির, সাপ, সরীসৃপদের কিন্তু লেজ অনেক লম্বা হয়। বৃষ্টি কষের উকাযুক্ত, দেখছো একবার স্পেসিফিকেশনও পর্যন্ত করে ফেলছে। তার মানে সরীসৃপের মধ্যে লম্বা লেজ ছিল, এর মধ্যে দেখা যাচ্ছে লম্বা লেজ। আরো আছে যেমন দেহ কঙ্কাল পুরু এবং নিরেট, তার মানে বলতো ভারী কিনা, সরীসৃপ কিন্তু অনেক ভারী, পুরু, নিরেট। সো এর মধ্যেও কিন্তু সেম জিনিসটা দেখা গেল। আচ্ছা, চোয়ালে কিন্তু সারি, দাঁতগুলো কোটরের মধ্যে বিদ্ধ, এই জিনিসগুলো মিলে গেছে। কারণ তুমি এর কথা ভাবো, কুমিরের কথা ভাবো, দেখবো মিলতেছে। আর তোমরা কি জানো ব্যাঙের পরেই হচ্ছে কুমির, এমফিবিয়ার পরেই হচ্ছে র্যাপটিলিয়া। এমফিবিয়ার মধ্যে কিন্তু নখরবিহীন, নখ নাই। এরপরে হচ্ছে কুমিরদের কিন্তু নখ আছে, কারণ এরা যেহেতু স্থলে চলে আসছে। এমফিবিয়া তো স্থল জল দুইটা মিলে চলে, এরা যেহেতু স্থলে চলে আসছে, স্থলে টিকে থাকতে হলে নখ জরুরি, বুঝছো? আক্রমণ করতে হবে বা ফাইট করতে হবে, টিকে থাকতে হবে। সো দেখা গেল সরীসৃপের যেমন নখ আছে, যেহেতু স্থলচর, তাহলে এর মধ্যে এরকম নখর টখর দেখা গেল, যে নখরযুক্ত আঙ্গুল, বুঝছো মুহিব? এরারের ব্রেনের মধ্যে একটু মিল আছে, মস্তিষ্কের গঠনের মধ্যে। এবার পাখির সাথে কি কি মিল আছে আমরা এটা দেখি। যে আমরা প্রাণীটা পেয়েছি সরীসৃপ, পাখি, এটা হচ্ছে আর্কিওপটেরিক্স। তাহলে এবার এই দুজনের মধ্যে মিল দেখবো, পাখি এবং আর্কিওপটেরিক্সের মধ্যে। পাখির যেমন পালক থাকে, এরও তেমন পালক পাওয়া গেল, ঠিক আছে? উড্ডয়ন উপযোগী পালক, এই যে দেখো পালক, এটা কিন্তু পাখি না, কিন্তু এটার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স, ওকে? পাখিদের বোনসগুলো যেভাবে কানেক্টেড থাকে, এখানেও সেটাই বলছে যে এদের বোনসগুলো সেভাবে সংস্থাপন বা থাকে। পাখিদের যেমন বিক আছে, দেখো এরও তেমন বিক আছে। তাহলে কিছু বৈশিষ্ট্য দেখো ওদিকে কুমিরের সাথে সরীসৃপের সাথে মিলতেছে, কিছু বৈশিষ্ট্য আবার দেখো পাখির সাথে মিলতেছে, ঠিক আছে মুহিব? এই আর কি, কথা শেষ। সমস্ত শরীর ব্লাডটা আর কি, আমাদের যেমন শরীরের মধ্যে ব্লাডটা গরম, এর মধ্যে ব্লাডটা গরম, ঠিক আছে? সম উষ্ণতা, রক্তটা সবসময় উষ্ণ থেকে যায়, বুঝতে পারছো মহিম? তো এগুলো নিয়ে আমি যদি কথা বলি অনেকক্ষণ কথা বলা যায়, অনেক, মানে এটা অ্যাকচুয়ালি 2-3 দিনের ক্লাস আর কি, কনসেপ্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়া। তো আমার মনে হচ্ছে না এত কিছু পড়া দরকার, এটা তো তোমরা নিজেরাই পারবা। তোমরা শুধু কিছু পাখির সাথে মিল দিবা আর্কিওপটেরিক্সের, কিছু সরীসৃপের সাথে মিল দেবা, পরীক্ষার মধ্যে আনসার করতে পারবা। জীবন্ত জীবাশ্ম সম্পর্কে জানো আগে থেকেই, সেটা হচ্ছে তোমরা নগ্নবীজি আবৃত বীজি থেকে। কিন্তু এখানে যেটা জরুরি এমসিকিউ এর জন্য, সেটা হলো এই যে 3টা নাম, এই 3টা নাম অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা, যে এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, মানে অতীতের প্রাণীর সাথে এদের ভালো মিল আছে, ঠিক আছে মহিম? শেষ করি, শেষ, এইটা আমরা শেষ করি, সবাই আসো এখানে। এই শখটা আমরা শেষ করে আসো মহিম। 1 2 3 4 5, ঠিক আছে? তুমি বলো তো এই 5টার মধ্যে, শখের মধ্যে এটা মাঝখানে দেখা যাচ্ছে না, সো দিস ইজ মেসোজোইক। তার মানে যখন থেকে ধারণা করা হয় পৃথিবীর উৎপত্তি, ওকে মুহিম,
400 crore কথা এখানে বলা আছে। আর এখন পর্যন্ত পুরো টাইমটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে দেখো এই যে 20-22 চলে আসছে না, 22.5 এবং 400। ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি টাইমটা না, এটা হলো যে এই যে প্রাণ যেটা আছে, প্রাণের টাইম লাইন আর কি। তো যাই হোক, মেসোজোয়িক হচ্ছে মাঝখানের যুগ। তোমরা যখন পড়ো দেখো এই যুগে কিন্তু হচ্ছে ডাইনোসর বা বিভিন্ন জিনিসের কথা বলা আছে। এটা সরীসৃপের যুগ, শুধু এই জায়গাটা মনে রাখবা। হ্যাঁ, তুমি শুধু এই মন্তব্যটা মনে রাখবা আর এরাটা মনে রাখবা, তাহলে তোমার মোটামুটি পড়া শেষ। মুহিব দেখো, আর কি মানে হচ্ছে অনেক প্রাচীন, অনেক প্রাচীন। তাহলে আমরা খুব সহজ করে মনে রাখবো অনেক প্রাচীন, যেহেতু এই সময় কোনো জীবাশ্ম ছিল না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন পিরিয়ড বা কোন ইরাতে কোনো ধরনের জীবাশ্ম ছিল না। ইরা মানে হচ্ছে মহাযুগ। আর কি মানে প্রাচীন, প্রাচীন মানে আর কিছু নাই, শেষ। এরপরেরটা দেখো, প্রোটো। এই যে জৈবিক কথাটা আছে না, তোমরা তো জানো, জীব জানো না, জুলজি। তাহলে তো প্রোটো জৈবিক, এদিকে প্রোটো এদিকে হচ্ছে জৈবিক, তাহলে আদি প্রাণ কিনা? তাহলে বলো তো কখন আদি প্রাণের উদ্ভব ঘটে? প্রোটো কথাটা থাকবে কিনা? থাকবে কিনা মহিম? শেষ। তাহলে আর কিও, যখন কোনো জীবাশ্ম ছিল না, প্রোটো কথাটা থাকলে আমরা বলবো প্রোটো, আদি প্রাণ। রাইট মহিম? ওকে। তাহলে এবার এই কাজটা করি, পেলিওজোয়িক। আমি এটা পাল দ্বারা মনে রাখি, বুঝছো? পাল মানে এখানে এক পাল তথ্য তোমাকে মনে রাখতে হবে। উভচর মাছ, ওকে। সামুদ্রিক অমেরুদণ্ডী, দেখো সিকোয়েন্সটা খুব দারুণ। সমুদ্রে, ওকে, সমুদ্রে প্রথমে অমেরুদণ্ডী, তারপর মাছ মেরুদণ্ডী, তারপর মাছগুলো পৃথিবীর দিকে উঠতেছে, তাহলে পানি মাছ, মানে পানি এবং ভূমি, উভচর, ঠিক না? তাহলে আরেকবার দেখো, প্রথমে সামুদ্রিক অমেরুদণ্ডী, তাহলে পাল দ্বারা আমরা কি মনে রাখবো? এক পাল, তার মানে এখানে তিনটা ইনফরমেশন আছে। প্রথমে পানি, পানি থেকে ভূমিতে যাইতে যা যা সবকিছু এখানে কিন্তু, ঠিক আছে? তাহলে প্রথমে পানিতে, আবার পানিতে, তারপর পানি প্লাস ভূমি। পানিতে অমেরুদণ্ডী, পানিতে মেরুদণ্ডী মানে মাছ, পানি থেকে ভূমি, দ্যাট মিনস হচ্ছে উভচর। ডান। তাহলে পেলিওজোয়িক কথাটা যখন আসবে তোমরা এক পাল তথ্য মনে রাখবা। এবার চলে আসছে মেশো, ঠিক আছে? মেশো সরীসৃপ, মেসোজোয়িক, এটা মনে থাকবে কারণ তোমরা এটা বারবারই পড়ো। সরীসৃপের যুগ, এখানে কিন্তু ডাইনোসরের কথা বলা আছে, ঠিক আছে? খালি দেখো ডাইনোসর, খালি দেখো ডাইনোসরের কথা বলা আছে, ঠিক আছে? এবার চলে আসি আমরা সিনোজোয়িক। এটাতে আমরা বসবাস করতেছি সবাই। কোথায় বসবাস করতেছি? এইটাতে। এটার কথা এই যে রিসেন্টে বসবাস করতেছি, বুঝছো? সাম্প্রতিকে আমরা বসবাস করতেছি। ভাই এগুলো দেখ কি লেখে, এটা কি মুখস্থ করা লাগবে ভাই? জি, ইনফরমেশন লাগবে, সব মুখস্থ করার দরকার নেই। বুঝা বুঝা পড়বা, একটু সময় নিবা, বারবার পড়ো, মনে থাকবে। আর তোমাদের মনে হয় না আমি এটা পড়তে পারবো না, পড়লো না, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা অমিট করে দেয়, অন্য প্রশ্নের উত্তর দিও। মহিব এদিকে চলে আসো, এটা এমসিকিউ এর জন্য। এমসিকিউ তো অন্য প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? মহিব এভাবে মনে রাখো, সিনোজয়িক, দেখছো স্তন্য বানানের মধ্যে দন্ত স দন্ত ন আসে, সেখান থেকে সিনো কথাটা আসে, ঠিক আছে? মহিব এখন আমরা বলি, আমরা এই জায়গায় চলে আসি এবার। দেখো আমার কিন্তু মনে আছে, চলো, আর কিও কথাটা থাকলে কিছু নাই। আর কি মানে খুবই আদিম। প্রোটো কথাটা যদি থাকে তাহলে প্রোটো মানে আদি, আদি প্রাণের উদ্ভব হয়েছে এখানে। তারপর দেখো কি আছে, পেলিওজোয়িক। পেলি মানে হচ্ছে পলি, পলি মানে অনেক, এখানে পাল থাকবে, এক পাল, সবগুলো পানি রিলেটেড, পানি থেকে ভূমি পর্যন্ত। পানি অমেরুদণ্ডী, পানির মেরুদণ্ডী মানে মাছ, পানির সাথে ভূমি, দ্যাট মিনস হচ্ছে উভচর। তারপর একটা নাম কি, মেসোজোয়িক। মেসো কথাটা আসলে কোনো কথা নাই, এটা ডাইনোসর, সরীসৃপ, রাইট? আর এরপরে যেটা আছে এটার নাম কি, সিনোজোয়িক। দন্ত স দন্ত ন আছে, তাহলে স্তন্যপায়ী প্রাণীরা এখানে চলে আসে, ঠিক আছে? তো
এখন মানুষ নিয়ে একটু কথা বলতে হবে না? মানুষ নিয়ে যদি আমরা কথা বলে আসি তাহলে মানুষের উদ্ভব এই কথাটা আমরা পড়বো, ঠিক আছে? সিনোজয়িক তো আমরা জানি, স্তন্যপায়ী মানে মানুষ এখানেই আছে, তাই না মুহিম? তাহলে এইভাবে মনে রাখো, প্লিও এখানে মানুষের উদ্ভব, ঠিক আছে? প্লিস্ট, ঠিক আছে, সামাজিক মানুষ, মানুষের প্রথম সামাজিক জীবন ইত্যাদি ইত্যাদি। আর রিসেন্ট মানে হচ্ছে আধুনিক মানুষ, সভ্যতার উদ্ভব। তো তুমি তো এটা পারবা, রিসেন্ট দিয়ে তো পারবা এটা, ঠিক না? তাহলে প্লিও প্লিস্টো এটা নিয়ে তোমার একটু ইস্যু হবে। আগে প্লিও প্লিস্টো, প্লিস্টো কথাটা ভার আছে, তাহলে এটা পরে, প্লিও দেন প্লিস্টো। প্লিও মানুষের উদ্ভব, প্লিস্টো মানুষের স্বাভাবিক জীবন, সামাজিক জীবন শুরু হয়েছে, তারপর রিসেন্ট আধুনিক মানুষ, সভ্যতা। এই মনে থাকবে কিনা বলো? শেষ। মুহিম, আমার খুব খারাপ লাগতেছে, তোমাদের সাথে আবার দেখা হইতেও পারে, নাও হইতে পারে, বাট ক্লাস কিন্তু শেষ। তোমরা এক কাজ করবা, সেটা হলো তোমাদের যে লেকচার শিটগুলো দেওয়া হবে না, সেখান থেকে এমসিকিউগুলো দেখবো ভালো করে, সিকিউগুলো ভালো করে দেখবা, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এই চ্যাপ্টার থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, বিবর্তনের এদিক থেকে বেশি বেশি দেখবা এমসিকিউ, বিবর্তন পোরশনটা থেকে। আর যেটা হচ্ছে জেনেটিক্স পোরশনটা রয়েছে, সেখান থেকে বেশি বেশি সিকিউ দেখবা। জেনেটিক্স থেকে তো সবই পড়তে হবে। তো একটু জিনিস বলে রাখি, বিবর্তন থেকে স্পেশাল কিছু জিনিস বেশি বেশি দেখবা। যেমন বিবর্তনের প্রকারভেদ, ওই অংশটা দেখতেই হবে। তারপর হচ্ছে কানেক্টিং লিঙ্ক, তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম, কেউ জীবাশ্ম, কিংবা হচ্ছে সমবৃত্তি, সমসমস্ত অঙ্গ, এগুলো পড়তে হবে, হ্যাঁ। আর কোনো না কোনোভাবে দেখা হবে। অগ্রিম ঈদ মোবারক, ইয়েস, ঈদ মোবারক। তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবো ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ। যে ক্যাম্পাসে যাও না কেন, ইঞ্জিনিয়ার হও, মানে এরপরে তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যারা নিবা আর কি, তাদের সাথে আর দেখা হবে না। আর যারা মেডিকেল প্রিপারেশন নেবা তাদের সাথে দেখা হবে, যেখানে যাও সেখানে দেখা হবে। আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবা তাদের সাথেও দেখা হবে। তো ইটস ওকে, তোমাদের জন্য আমার দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করবা। একজন বলছে প্র্যাকটিস শিট থেকে কি এমসিকিউ আসবে? রঞ্জন সরকার, এটা খুবই ডিপ্রেসিং একটা প্রশ্ন। প্র্যাকটিস শিট থেকে কি এমসিকিউ আসে? বই থেকে এমসিকিউ আসে, আর বইয়ের এমসিকিউগুলো তো প্র্যাকটিস শিটের মতো দেওয়া হয়েছে। তো এই ধরনের বোকার মতো প্রশ্ন করলে হবে? বড় হইতে হবে না। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, সবার জন্য আমি দোয়া করতেছি। ফুল বই রিভাইজ দেন মানে কি বলে সে আবার? ফুল বই রিভাইজ মানে কি? দোয়া করেন ভাইয়া, তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে। দেখো, কখনো আমি খুব ভালো প্ল্যান করে পড়াইতে আসছি, কোনো কারণে আমি ভালো ক্লাস নিতে পারি নাই। আবার কখনো আমি প্ল্যান না করে আসছি, ভালো ক্লাস কখনো কখনো নিয়েছি। একই ক্লাসের সময় কিন্তু সবসময় আমাদের রোলার কোস্টার রাইড হয়েছে, তাই না? বায়োলজিতে তো এতক্ষণ তুমি মজা করতে পারবা না, কারণ আমি যে ম্যাথ পড়াইতাম, তখন আমি ম্যাথ শুরু করতাম, মাঝখানে কিছু কথা না বললেও চলতো। বায়োলজিতে সর্বক্ষণ কথা বলতে হয়। সো একই তো অনলাইনে তো কন্টেন্ট সবসময় বেশি পাওয়া যায়, কিন্তু অনলাইনে তুমি বাসায় বসে আসো, একা বসে আসো, কতক্ষণ আর তাকায় থাকবো? সো মাঝে মাঝে একটু মানে রোলার কোস্টার রাইড চলে গেছে, ইটস ওকে। বাট যাই হোক না কেন, তোমাদের যাই থাকুক না কেন, এটাকে স্ট্রেংথে পরিণত করে পরীক্ষার হলে ভালো করতে হবে। আর তোমাদের বলে রাখি, তালাশ ব্যবহার করো কোশ্চেন সলভিংয়ের জন্য। আর তোমাদের পরীক্ষার আগে আমি চেষ্টা করতেছি তোমাদের বায়োলজির অন্তত যতগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন আছে, সেই বোর্ডের প্রশ্নগুলো সলভ তোমরা যেন এক্সাম দিতে পারো। বায়োলজি রিলেটেড যতগুলো বোর্ডের প্রশ্ন আছে বিগত সালের, সাথে আমি চেষ্টা করো বিভিন্ন কলেজের যেন নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো যেন তোমরা অনলাইনে সলভ করতে পারো। হ্যালো ইডিয়টসের মাধ্যমে আমি এটা কন্ডাক্ট করব। তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।